গুলশানের এক কনভেনশন সেন্টারে ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে প্রিয়তি আর অর্ণবের রিসিপশনের আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গলে সবাই উপস্থিত হতে পারেনি, তাই যেন ঢাকার আয়োজনে সবাই সেটা পুষিয়ে নিয়েছে। বেশ জনসমাগম চারপাশে, সবাই সদ্য বিবাহিত কাপলকে বিয়ের সংবর্ধনা দেওয়াতে ব্যস্ত। প্রিয়তি অর্ণব সবার সাথে হাসিমুখে কথা বলছে, কিন্তু লোকচক্ষুর আড়ালে অর্ণবের দুষ্টু হাসিটা প্রিয়তির নজর এড়াচ্ছে না। সকাল থেকেই প্রিয়তিকে তার এই বাঁকা হাসিতে অনবরত লজ্জার সাগরে হাবুডুবু খাইয়ে যাচ্ছে। আর প্রিয়তিও দমবন্ধ করে সাগরের পানিতে ডুবে চলেছে। সে এবার না পেরে কনুই দিয়ে অর্ণবের পেটে খোঁচা দিল। কিছুটা রাগী স্বরে বলল, আরেকবার তোমার এই বিটকেল মার্কা হাসি দেখলে দাঁত ফেলে দিব। তাই বুঝি এত জোর? কিন্তু গতরাতে একদম চুপ। আর একটা বেশি কথা বললে ঠোঁট সেলাই করে দিব। বলেই সে এলোমেলোভাবে মুখ লুকিয়ে লজ্জা নিবারণের চেষ্টা চালাল, কিন্তু সফল হয়েও যেন ব্যর্থ। কেননা অর্ণব তার লালরঙা লজ্জায় কুকড়ে যাওয়া রক্তিম মুখখানা ততক্ষণে দেখে নিয়েছে। তাই আবারও তার ঠোঁটের কোণ বিস্তৃত হল। ছোট্ট সাদমানের রাগ যেন এতক্ষণে পুরোপুরি দমেছে। ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে সে অনবরত বড়দের মাঝে বিচরণ করে যাচ্ছে। ছেলের হাসি মুখখানা দেখে নিধি শাহেদ দম্পতির ঠোঁটের কোণেও সরু হাসির রেখা। শাহেদ তো না পেরে বলেই উঠল, বুঝলে নিধি, এখন মনে হচ্ছে যত ব্যস্ততাই হোক না কেন ছেলের জন্য হলেও মাঝে মধ্যে কোথাও বেরিয়ে আসা দরকার। আমাদের নিজেদের ব্যস্ততার ভিড়ে ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে। দেখ আজ বেরিয়ে আসাতে কতটা খুশি। নিধি ঠোঁট এলিয়ে হাসল। নিঃশব্দেই যেন তার উত্তর শাহেদের প্রশ্নের বিপরীতে হ্যাবোধক জবাব দিয়ে দিল। সাদমানকে এদিক সেদিক টইটই করতে দেখে নীলা পাশ থেকে এগিয়ে আসল। হাঁটু গেড়ে তার সামনে বসে বলল, এই যে পুচকো, এদিক সেদিক কি? ব্যথা পাবে তো? হোয়াট ডু ইউ মিন বাই পুপকো? আম নট পুপকো খালামণি, আম সাদমান ইবনে হোসাইন। ডোন্ট কল মি পুপকো। নীলা চোখ বড় বড় করে সাদের দিকে তাকিয়ে রয়েছে। এইটুকুখানি একটা পিচ্ছি, কিন্তু কথা দেখ। সাদিদ নীলার পিছনেই ছিল, তাই দুইজনের সবটুকু কথোপকথন শুনে বেশ উচ্চস্বরেই সে হেসে ফেলল। তার হাসির আওয়াজে নীলার এবার হুঁশ ফিরেছে। সে গাল ফুলিয়ে পিছনে তাকাল। সাদিদকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখশ্রীর হতাশার ভাব যেন আরও কয়েকধাপ বেড়ে গেল। এখন নিশ্চিত সাদিদ তাকে এইটা নিয়েও পচাবে। হলো তাই, সাদিদ সামনে হেঁটে এসে সাদকে নিচ থেকে কোলে তুলে নিল। তারপর সাদের গাল দুটো আস্তে করে টেনে দিয়ে বলল, হ্যাঁ সেইটাই তো, কিন্তু এটা কি আর তোমার খালামণি বুঝবে বাবা? সে তো নিজেই পিচ্ছি, তাই সবাইকেও তার মতো পিচ্ছি পাচ্ছি মনে করে। সাদমান বিজ্ঞদের মতো সাদিদের কথাতে মাথা উপর নিচ করল। অর্থাৎ কথাটা তার মনে ধরেছে। তার খালামণি আসলেই ছোট মানুষ। নীলা তাদের কাণ্ড দেখে গাল ফুলিয়ে বলল, একদম আজেবাজে কথা বলবেন না। আমি মোটেই পিচ্ছি নই, যথেষ্ট বড় আমি, পুরোপুরি অ্যাডাল্ট। হ্যাঁ সেটা তো অবশ্যই, নতুবা কি আর পিচ্ছির সাথে অ্যাডাল্টদের কাজকর্ম করা যায়? তুমি হলে অ্যাডাল্ট, কিন্তু পিচ্ছি অ্যাডাল্ট। বলেই সাদিদ ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। নীলা দ্রুত এদিক ওদিক তাকাচ্ছে। কেউ এসব শুনলে কি ভাববে?
অথচ দেখ এই অসভ্য ছেলে কি সুন্দরভাবে দাঁত কেলিয়ে হাসছে। নীলা সাদিদকে মৃদু একটা ধাক্কা দিয়ে তার মায়ের দিকে এগিয়ে গেল। আপাতত এই নির্লজ্জ পুরুষের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। সাদিদ নীলার গমনপথের দিকে তাকিয়ে আবারও হেসে ফেলল। এই মেয়েটার রাগ, অভিমান, লাজুকলতার সব রূপই সাদিদকে প্রবলভাবে আকর্ষণ করে। কতবার যে একই মানুষের প্রেমে পড়া যায় এটা হয়তো সাদিদ থেকে শেখা উচিত। সাদমান এখনো সাদিদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। অর্থাৎ তার হাসির রহস্য তার নিকট বোধগম্য নয়। সাদিদ সেটা পরখ করে আবারও তার গাল টেনে ধরল। এবার সাদমান ভ্রুজোড়া বাঁকিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, পাপু গাল ছিঁড়ে যাবে। বাহ, বাবাটা দেখি খুব বুঝে। ভাবছি তোকে ওই পিচ্চি মেয়েটার আরেকটার পিচ্চি দিয়ে দিব। পিপ্পি, পিপ্পি, এতগুলো পিপ্পি? না রে বাপ, পিপ্পি না, এটা হচ্ছে পিচ্চি বউ। কি রে, আমার রাজকন্যাকে সামলে রাখতে পারবি তো? রাজকন্যা? সেটা আমার, তোর হবে রাজরানী। কি রে বাপ, পারবি তো? মাইয়া কিন্তু আমার কলিজা। কলিজার টুকরোটারে তোরে দিয়ে দিবার কথা বলতাসি। ভাবতে পারিস কত বড় কথা? সাদমান আবারও বিজ্ঞদের মতো মাথা উপর নিচ করল। অর্থাৎ সে বুঝতে পারছে এটা অনেক বড় কথা। সাদিদ তার ভাবভঙ্গিতে খুশি হয়ে আদরে পিঠ চাপড়ে দিল। অতঃপর কোলে নিয়েই সামনে এগিয়ে গেল। ছোট্ট সাদ অপর পাশে দাঁড়ানো নীলার দিকে তাকিয়ে ভ্রু বাঁকাল। তারপর নিজের মনেই বিড়বিড় করল, কলিজার টুকরা। শান্ত হালকা হলদেটে সাদার মিশ্রণে তৈরি গাউনের ডাবল স্লিভের একটা পার্ট নিয়ে অনবরত নড়িয়ে চড়িয়ে যাচ্ছে। দৃষ্টি তার পাশে দাঁড়ানো মোবাইল গিলে খাওয়া ছেলেটার দিকে। সে যে তার নজরে পড়তে এত শত কাঠখড় পোড়াচ্ছে সেই দিকে এই ছেলের বিন্দুমাত্র খেয়াল নেই। সে একধানে মোবাইলে চোখ বুলিয়ে যাচ্ছে। শান্ত গতকাল অবধি খুশিতে আটখানা ছিল। তার পরনের এই ড্রেসটা তানবীরই তার জন্য পাঠিয়েছে। তানবীরের থেকে এত বড় সারপ্রাইজ পেয়ে তার যেন রাত আর শেষ হয় না। কখন নিজেকে তার দেওয়া উপহারে তানবীরের সামনে দাঁড় করাবে এই অপেক্ষাতে যেন তার প্রহর কেটেছে। কিন্তু এখন যার জন্য এতটা অস্থির ছিল সে পুরোপুরি স্বাভাবিক। এমনকি হিসেবের থেকে একটু বেশিই স্বাভাবিক। সে শান্তকে এখন পর্যন্ত চোখ তুলে ভালো করে দেখেছে কিনা এটাতেই চরম সন্দেহ। গতকাল অবধি যার রোমান্টিকতার কথা চিন্তা করে শান্ত লজ্জায় লালনীল হচ্ছিল, আজ তার এমন বেপরোয়া ভাব দেখে নিমেষেই তানবীরের প্রতি বিরক্ত হয়ে নিজের মনেই আওড়াল। শেষমেশ কিনা এমন একটা নিরামিষ মার্কা ছেলে কপালে জুটল। বিড়বিড়িয়ে লাভ হয়নি, কেননা তানবীর নিজের কানের তীক্ষ্ণতার বলে খুব সহজেই সেটা শুনে নিয়েছে। সে মুখটা অপর পাশ ঘুরিয়ে শান্তর চক্ষুর আড়ালে চেপে রাখা হাসিটুকু বের করে দিল। অতঃপর সবসময়কার ন্যায় বিরস কণ্ঠে বলে উঠল, ভদ্র পোলা। তাই সঠিক সময় ব্যতীত নিজেকে প্রমাণ করতে পারুম না, একবার বিয়েটা হোক তারপর হাড়ে হাড়ে বুঝাব আমিষ নাকি নিরামিষ। আর বিয়েটা কবে হবে? শান্ত কথার পিছে কথাটা বলে নিজেই জিহ্বায় কামড় দিল। মাত্রই কি বলে ফেলল ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু যার সাথে চোখ মেলাতে সে এতটা লজ্জা চেপে ধরেছে সে ভাবলেশহীন। একেবারে অনুভূতিহীন হয়ে শান্তর মুখপানে তাকিয়ে রয়েছে। আচমকা তানবীরের এমন মুখশ্রী নজরে আসতেই লজ্জার সাথে এবার অনুতপ্ততাবোধ শান্তকে চেপে ধরেছে।
একটু আগে কি বলেছে ভাবতেই তার নিজের কাছেই বড্ড খারাপ লাগছে। না জানি তানবীর এখন কেমন অনুভব করছে। তানবীর মাথা নিচু করে শান্তর হাতটা চেপে ধরল। কি মনে করে আবার হুট করেই সেটা ছেড়ে এক কদম পিছনে গিয়ে দাঁড়াল। তারপর খুব নরম কণ্ঠে বলল, একটু সাইডে আসবে, কিছু কথা ছিল। শান্ত তানবীরের মলিন মুখটাতে নজর বুলাল। মনে হচ্ছে কথাটা সে জোরপূর্বক গলা দিয়ে বের করছে। বরাবরের মতো তার কণ্ঠে বাউন্ডলে ভাবটা নেই, আর না আছে দুষ্টুমির কোনো বহিঃপ্রকাশ। শান্ত সবসময় চাইত তানবীরের এই বেপরোয়া ভাবটার যেন উন্নতি ঘটে। শান্তর তার এমন আচরণে সমস্যা না হলেও তার মা বাবা নিশ্চয়ই এমন বাউন্ডলে ছেলের হাতে নিজের মেয়ের হাত তুলে দিতে চাইবে না। কিন্তু এখন মনে হচ্ছে একটু কষ্ট হলেও মা বাবাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তানবীরকে আর 10টা ছেলের ন্যায় গম্ভীর হওয়ার কোনো প্রয়োজন নেই, তাকে এমন খাপছাড়া চরিত্রেই বেশি মানায়। বেশি গুছিয়ে নিতে গেলে একেবারে ভালো হবে না, যাকে বলে অতি ভালোই মন্দ হয়। শান্তর এমন নির্বতায় যেন তানবীর ভীষণ আহত হল। তার মাথায় আপাতত পজিটিভ কিছু আসছে না, সব যেন নেগেটিভের ছড়াছড়ি। শান্ত যে তার এমন শান্তশিষ্ট রূপে নিশ্চুপ এটা তার বিন্দুমাত্র মনের গহীনে আসছে না। আসছে শুধু ভয়াবহ কিছু তিক্ততার রেশজনিত ঘটনা। সে আবারও মলিন মুখে একই প্রশ্ন করল, কিছু বলছো না যে? আসবে একটু? জি। তানবীর যেন মলিন মুখেই কিঞ্চিত হেসে উঠল। তা দেখে শান্তর খুশি হবার কথা হলেও সে আবারও হতে পারল না, কেননা এই হাসি যে তানবীরের আসল হাসি নয়। তার হাসিতে প্রাণ থাকে, দুষ্টুমির আড্ডাখানা থাকে, সেখানে এই হাসি নির্জীব, প্রাণহীন। তাহলে কিভাবে খুশি হবে সে? তানবীর তাকে নিয়ে কোলাহল থেকে বেশ অনেকটা দূরে এসে দাঁড়াল। একেবারে নীরব পরিবেশ বলা চলে। তানবীর বারবার এদিক থেকে ওদিক পায়চারি করছে। সে যে কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তিত, এটা শান্তর আর বুঝার বাকি নেই। তাই শান্ত নিজেই গলা কেশে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইল। কি বলতে চেয়েছিলেন? না মানে? আপনি কি জানেন, আপনাকে এই ইতস্ততবোধে একেবারেই মানায় না। তানবীর যেন টেনশনের মধ্যেও নিঃশব্দে হেসে ফেলল। তারপর দিনদুনিয়া সবকিছু ভুলে হেঁচকা টানে শান্তকে নিজের বক্ষপিঞ্জরের উপর এনে ফেলল। একটা হাত তার চুলের মধ্যে দিয়ে গলিয়ে মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। শান্ত পুরোপুরি হতবাক। এই ছেলের হঠাৎ হঠাৎ কি হয় সেটা মনে হয় সে নিজেও জানে না। কয়েক সেকেন্ড গড়াতেই সে নিজের হুঁশে ফিরল। এবং তানবীরের কাজে বড্ড লজ্জা পেল। শরীরে ক্রমশ শিহরণ বয়ে চলেছে। অবশেষে দীর্ঘ নীরবতার চাদর সরিয়ে তানবীর শান্তকে নিজের সাথে জড়িয়ে নিয়েই চাপা কণ্ঠে বলে উঠল, এতদিন এই কথাটা মনে পড়লে রাগ লাগলেও আজ যেন নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। কখনো ভাবিনি এই ঘটনার জন্য এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু আজ আমার বড্ড ভয় হচ্ছে শান্ত। খুব বেশি। শান্ত অবাক হল। বরং একটু বেশি। এই ছেলেটার থেকে এইসব ভীতুমার্কা কথা একেবারেই আশা করা যায় না। সে প্রতিউত্তরে কিছু বলবে তার আগেই তানবীর আবারও বলল, আমার ভয়কে প্লিজ জয় হতে দিও না।
আমার যে তোমাকে প্রয়োজন, একটু বেশিই প্রয়োজন। আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবেন। এভাবে বললে বুঝব কিভাবে? তানবীর এবার নিজের বাহুবন্ধন হালকা করে দিল। শান্তর থেকে একটু পিছিয়ে কণ্ঠে যথেষ্ট আর্দ্রতা নিয়ে বলল, সবার লাইফেই একটা অতীতের পৃষ্ঠা থাকে। কারো হয়তো সেটা ফুলে সজ্জিত বাগান, আবার কারো হয়তো সেটা ধ্বংসাত্মক মরুভূমি। আমার জীবনেও একটা অতীতের ধ্বংসাত্মক পৃষ্ঠা রয়েছে। সেটা নিয়ে আমার কোনো হতাশা নেই। আর নেই কোনো পিছুটান। কিন্তু আজকে আমার ভয় হচ্ছে। অমূল্য কিছু হারিয়ে ফেলার ভয়। যেই অতীতের রেশ আমি এখনো অবধি টেনে যাচ্ছি তারই রেশ আমার বর্তমানে এসেও নাড়া দিচ্ছে। আমার থেকে আবারও খুশি কেড়ে নিতে চাইছে। কথাটুকু বলে তানবীর চোখজোড়া দ্রুত নিচে নামিয়ে নিল। শান্তকে নিজের অশ্রুসিক্ত আখিদ্বয় সে দেখাতে ইচ্ছুক নয়। শান্ত কয়েক কদম এগিয়ে গেল। নিজেদের মধ্যে যতটুকু দূরত্ব তৈরি হয়েছিল সেটা মিটিয়ে লজ্জা ভুলে তানবীরের গালে নিজের কোমল হাতটা স্থাপন করল। তানবীর সাথে সাথে চোখ তুলে তার চোখে চোখ রাখল। শান্ত কিঞ্চিত হেসে ভরসায় পরিপূর্ণ কণ্ঠে বলে উঠল, ঈষৎ এত বিশ্লেষণ, এটাও আমাকে দেখতে হবে? তানবীরের ঠোঁটের কোণ সরু হল। তাই দেখে শান্ত আবারও বলল, এমন করছেন কেন? বলেন নাকি বলবেন? এত আর্দ্রতাবোধ আপনাকে মানাচ্ছে না। যদি বলি আমি বিবাহিত, কারো জীবনের সাথে এককালে আমার জীবন জড়িত ছিল, তারপরও কি এমনভাবে বলতে পারবে? এতটা স্বাভাবিক থাকতে পারবে? তানবীরের গালে থাকা শান্তর হাতটা আচমকা নড়েচড়ে উঠতেই তানবীর তাচ্ছিল্যের হাসি হাসল। সে জানত সত্যিটা স্বীকার করা এতটা সোজা নয়। মুখে বলা যতটা সহজ কাজে বলা ততটা নয়। কিন্তু তানবীর তো আর প্রেয়সীর বর্তমান মনোভাব বুঝতে পারছে না। সব নেগেটিভের কারখানা এসে তার মস্তিষ্কে আষ্টেপৃষ্ঠে চেপে বসেছে। নতুবা প্রেয়সীর চোখের ভাষা সে অবশ্যই পড়তে পারত। বলেছিলাম পারবে না। আর দেখলে তো এমনটাই হয়েছে। কথাটুকু বলে তানবীর পিছিয়ে আসতে চাইলেই শান্ত তার হাত টেনে ধরল। সে এই অবুঝ ছেলেটাকে কিভাবে বুঝাবে সে তার বর্তমান আর ভবিষ্যতের সবটা জুড়ে থাকতে চায়। অতীতের নামেমাত্র জায়গার জন্য নিজেকে কখনো সে এই ছেলেটার জীবন থেকে দূরে সরাতে পারবে না। কি করে বুঝাবে তাকে? তানবীর যেন অবাকের চরম পর্যায়ে চলে গেল। যখনই শান্ত তার সব কথার পিঠে মোহনীয় স্বরে বলল, আচ্ছা বাদ দেন, আমি এই নিয়ে কিছু শুনতে চাই না, চলুন ওই দিকটাতে গিয়ে বসি। অনেক বাতাস আসছে। সে আর উত্তরের অপেক্ষা করল না। তানবীরকে পিছনে ফেলেই সামনে হাঁটা দিল। তানবীর এত ভয়ানক সত্যের পিঠে এত স্বাভাবিক একটা কথা যেন কিছুতেই মানতে পারল না। মনে হচ্ছে এই কথাটা শান্তকে বিন্দুমাত্র আঘাত করতে পারেনি। মুহূর্ত কয়েক ব্যয় হতেই তানবীর দ্রুত পা চালিয়ে সামনে গেল। পিছন থেকে শান্তর হাতে হেঁচকা টান দিয়ে নিজের দিকে ঘুরাল। ক্রমশ চমকিত কণ্ঠেই বলল, কি বলছো তুমি? আমার কথা ভালো করে শুনতে পেয়েছ তো? আমি কি বললাম এর অর্থ বুঝতে পারছো তুমি? এসব জানার পরও এতটা স্বাভাবিক কিভাবে? শান্ত চুপ করে থাকল। সে তানবীরকে বলতে চায় না যে তার অতীত সম্পর্কে ইতিমধ্যে সে অবগত। বললে হয়তো এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর বিশ্বাস নষ্ট হবে। সেটা শান্ত কিছুতে করতে পারবে না। হয়তো বা কোনো এক বিকেলের অতীতের মধুর স্মৃতি স্মরণ করার সময় অকপটে বলে চমকে দিবে।
তখন রাগ করার পরিবর্তে প্রাণের বন্ধুকে হাসতে হাসতে সে গালমন্দ করবে, কিন্তু এখন এই পরিস্থিতিতে সত্যটা বললে হয়তো ভুল বুঝার সম্ভাবনা রয়ে যাবে। এতটা ধাক্কা শান্ত একেবারে তানবীরকে দিতে ইচ্ছুক নয়। তাই পূর্বেকার ন্যায় অতি স্বাভাবিক কণ্ঠেই বলল, সব শুনতে পেয়েছি এবং এর অর্থ পুরোপুরি বুঝতে সক্ষম। কিন্তু আপনার মনের সান্ত্বনার জন্য বলতে হচ্ছে যে আপনার অতীত নিয়ে আমার কোনরূপ প্রশ্ন নেই। আমি শুধু আপনার বর্তমান এবং ভবিষ্যতের সবটা জুড়ে থাকতে ইচ্ছুক। বুঝতে পেরেছেন আপনি? আমি বললাম সবটা। মানে এক বিন্দুও যেন নড়চড় না দেখি। তানবীর হাসল, প্রাণভরে মিষ্টি হাসল। এতটা সুখ যে তার ভাগ্য লেখা ছিল সেটা হয়তো সে কখনো কল্পনায় ভেবেও দেখেনি। কতকাল সে নিজের পোড়াভাগ্য নিয়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করেছে, কতটা হতাশ হয়েছে। তাই যেন পরম দয়ালু সৃষ্টিকর্তা সব কষ্টের প্রতিধান হিসেবে তানবীরের ঝুলিতে এতটা সুখ কুড়িয়ে দিচ্ছে। তাই বলা বাহুল্য, ভাগ্যের উপরে কখনো হতাশ হতে নেই। কে জানে সামনে আপনার জন্য কি অমূল্য অপেক্ষা করছে। হয়তো আপনার ভাবনার থেকেও অধিক ভালো কিছু আপনার জন্য বরাদ্দ রয়েছে। তানবীর গভীর মায়াময় দৃষ্টি নিয়ে শান্তর মুখপানে চোখ বুলাল। অতি সাধারণ মেয়ের আড়ালে কি অসাধারণ এক সত্তা। এই জন্যই বলে একজনকে দিয়ে বাদবাকি সবাইকে বিচার করা উচিত নয়। একজন মেয়ের জন্য যেমন পুরো মেয়েজাতিকে দোষারোপ করা অনুচিত, তেমনিভাবে একজন ছেলের কৃতকর্মের জন্য বাদবাকি ছেলেদের দোষারোপ করাও বেঠিক। তানবীর আজ মনে প্রাণে সেটা স্বীকার করতে চাইছে। কেননা একটা মেয়ের জন্য সে এখন অবধি পুরো নারী জাতিটাকেই ঘৃণার চোখে দেখে এসেছে। সে আলতো করে শান্তর গালে হাত রাখল। গভীর আবেশে প্রেয়সীর কপালে ভালোবাসার চুম্বন আঁকল। শান্তর চোখজোড়া যেন নিজ থেকেই বন্ধ হল। দীর্ঘ চুম্বনের পর তানবীর তাকে ছেড়ে দিয়ে শান্তর ডানহাতটা মুঠো করে ধরল। নিঃশব্দে তাকে নিয়ে সামনে হাঁটা দিল। শান্ত বিনাবাক্য তার পথ অনুসরণ করে গেল। তানবীর তাকে নিয়ে এসে ছাদের রেলিং ঘেঁষে মেঝেতে বসে পড়ল এবং শান্তর হাতে টান দিয়ে তাকেও নিজের সাথে বসিয়ে দিল। শান্ত শুধু চুপচাপ তানবীরের করা কর্মকাণ্ডগুলো অবলোকন করে যাচ্ছে। তানবীর শান্তর হাতের মুঠিটা এখনো ছাড়েনি, বরং আরেকটু শক্ত করে চেপে ধরে গলার স্বর খানিকটা নিচে নামিয়ে বলতে শুরু করল, আমি যখন মাধ্যমিকের ছাত্র ছিলাম তখনই আমার বিয়েটা হয়েছিল। আমার। প্লিজ প্লিজ, আমি কিছু শুনতে চাই না। দরকার নেই পুরনো স্মৃতি মনে করার। কিন্তু আমি যে বলতে ইচ্ছুক। বরং কথাগুলো আরও আগেই তোমাকে বলে দেওয়া আমার উচিত ছিল। কিন্তু জানো তো, বিগত দিনগুলোতে এতটা খুশি ছিলাম যে অতীতের তিক্ততাগুলো একেবারেই ভুলে বসেছিলাম। আজকে তুমি হঠাৎ বিয়ের কথাটা বলতেই টনক নড়ল। আমাকে ক্ষমা করে দিন। আমি অজান্তেই আপনার কাটা গায়ে আঘাত করে বসলাম। পাগলি মেয়ে, তুমি ক্ষমা চাচ্ছ কেন? তোমার কোনো দোষ নেই। তুমি আমার নিকট ফুলে সজ্জিত পবিত্র বাগান। তাতে বিন্দুমাত্র দাগ আমি দেখতে পাই না। তাই আমি আমার এই ফুলের বাগানের কাছে কোনো কিছু গোপন রাখতে ইচ্ছুক নয়। তোমার সবটা জানার অধিকার রয়েছে। শান্ত আর না বোধক কিছু বলতে পারল না। চুপচাপ তানবীরের কথার সম্মোহন স্বরূপ মাথা দুলিয়ে হ্যাঁ বলল। শান্তর সমর্থন পেয়ে তানবীর এবার নিঃশব্দে মৃদু হাসল।
অতঃপর আবারও বলতে লাগল, তুমি হয়তো জানো না, আমার মা নেই। শান্ত এবার চমকিত দৃষ্টিতে তাকাতেই তানবীর ভীষণ রকমের তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, পৃথিবীতে অস্তিত্ব রয়েছে কিনা এটা জানতে চাইলে বলতে হবে আছে, কিন্তু আমার মনের কথা জানতে চাইলে বলবো আমার মা নেই। আমার মা বাবা সব হচ্ছে তৌহিদুর হাসান, তিনিই আমার সব। শান্ত যেন অবাকের উপরে অবাক হচ্ছে। অর্ণব শুধু তাদেরকে তানবীরের বিয়ে সংক্রান্ত বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলেছিল। কিন্তু তানবীর এখন নতুন করে এসব কি বলছে? শান্তর চমকিত দৃষ্টিটা তানবীরের নজর এড়াল না। বিষয়টাই অবাক হওয়ার মতন। কিন্তু তারপরও সে নিজের মতো করে বলতেই থাকল, মা বাবা আর তাদের একমাত্র সন্তান হিসেবে বেশ হাসি খুশি আনন্দের সাথেই আমার দিন কাটছিল। উচ্চবিত্ত হওয়ার কারণে ছোট থেকেই কোনো কিছুর অভাবে পড়তে হয়নি। বলতে পারো চাওয়ার আগেই সবকিছু পেয়েছি। কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে যখন আমি ক্লাস 7-এ অধ্যয়ন করি তখনই বাবা ব্যবসায় ভীষণ বড় রকমের লস খায়। এত বড় কোম্পানিটা নিমেষেই গড়িয়ে যেতে সময় লাগল না। ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকাতে সাংসারিক কোনো সমস্যা তখনও দেখা দেয়নি। কিন্তু ঢাকার মতো এমন একটা জায়গায় এত বিলাসবহুল পরিবেশে চলতে হলে বেশ অর্থের প্রয়োজন। মা বাবার মতো উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, কিন্তু বাবার তেমন একটা ইচ্ছে ছিল না বিধায় মা কখনো বাহিরে চাকরি করেনি। বাবার কোম্পানিও তখন দেউলিয়া প্রায়। তাই বাবাকে রাজি করিয়ে মা চাকরি করার পারমিশন নেয়। বাবার অবস্থা তখন এমন একটা পর্যায়ে ছিল যে না করার সামর্থ্য ছিল না, যার দরুন মাকে আর মানা করতে পারেনি। বেশ কয়েকটা মাস ভালোই চলছিল। মায়ের উপার্জিত আয় সাংসারিক অবস্থা তখন আরও ভালো। সেই জন্য বাবা হয়তো একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছিলেন। মন ভালো থাকলে কাজের গতিও ভালো থাকে। তাই পুনরায় দ্বিগুণ উদ্যোগে বাবা ব্যবসার হাল ধরতে লেগে গিয়েছিলেন। কিন্তু সব ভালো হয়েও যেন ভালো হলো না। মায়ের অবাধ চলাফেরার বিষয়টা বাবার প্রথমে নজরে না আসলেও আস্তে ধীরে নজরে এসে গেল। কেননা এমনও দিন যেত মায়ের কোনো দেখা আমি পেতাম না, সারাদিন বাবার সঙ্গ পাওয়া যেত না। তাই অধীর আগ্রহে মায়ের পথ চেয়ে বসে থাকতাম। কিন্তু 10টা বাজে, 11 বাজে মায়ের আসার নাম নেই। যেই জায়গায় মায়ের অফিস টাইম 5টায় শেষ হয়ে যাওয়ার কথা, পুরোটা সপ্তাহ আমি মায়ের দেখা পেতাম না। কেননা মা এত রাতে বাড়ি ফিরত যে আমার মতো ছোট্ট ছেলের পক্ষে জেগে থাকা সম্ভব হতো না। আবার মা লেট করে ঘুমাতে যেতেন বলে সকালে আমি দেখা করার সুযোগ পেতাম না, কেননা মায়ের করা বারণ ছিল তার ঘুমে যেন কেউ বেঘাত না ঘটায়। তাই আমি সহ কারো সাহস কুলাতো না মায়ের ঘুমে ডিস্টার্ব করার। তাই আবারও মায়ের আদর ব্যতীত স্কুলে যেতে হতো। সাদিয়র নব আমার ছোট্ট বেলার ফ্রেন্ড। তাই স্কুলের সময়টুকু তাদের সাথে বেশ ভালোই কাটত। কিন্তু দিন শেষে বাড়িতে ফিরে আসতাম এক আকাশ কষ্ট নিয়ে। কেননা বাড়িতে চাকর বাকরের কমতি না থাকলেও ভালোবেসে আগলে রাখার মানুষের বড্ড অভাব বোধ করতাম। মা বাবার অভাব কি অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব? সারাদিন ছোট্ট একটা ছেলে চাকর বাকরের হাত ধরে সব করত, বাবা হয়তো আমার মনোভাব বুঝতে পারতেন। কিন্তু হাতে কিছু করার থাকত না। শুধু বাসায় ফিরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার হাতটুকু ধরে চুপ করে বসে থাকতেন। একটা সময় শত কাজ থাকার পরও কেবলমাত্র আমার জন্য বাবা সন্ধ্যায় বাড়ি ফেরা শুরু করে। সেই যেন আমার একলা জীবনে আবারও আনন্দের দেখা মিলতে শুরু করল।
আমরা বাপ ছেলে সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত অনেক খেলা খেলতাম। টিভিতে বিভিন্ন হাসির কার্টুন আর ছবি দেখতাম। বলতে পারো সময়টাকে পুরোপুরি হাসি আনন্দের মধ্যে দিয়ে ব্যয় করতাম। মায়ের অভাবটা পূরণ না হলেও বাবা যেন তার আদরে কমতিটুকু মুছিয়ে দিতে সার্থক ছিল। কিন্তু এবারও যেন আমার আনন্দে কালগ্রহণ লেগে গেল। বাবার সাথে মায়ের প্রায় ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া বাড়তে লাগল। বাবার দিন শেষে আমার জন্য যেই হাসিটুকু বরাদ্দ রাখত সেটা যেন ক্রমশই ঝগড়াঝাটির নিচে চাপা পড়ল। আমার ছোট মস্তিষ্ক এত সব ঝামেলা বুঝতে পারত না। শুধু এতটুকু বুঝতে পারতাম আমাদের হাসিখুশি পরিবার আর আগের মতো নেই, পরিবর্তনের ছোঁয়া তাতে ইতিমধ্যে বেশ জোরালো ভাবেই লেগেছে। তানবীর জোরে একটা শ্বাস টানল। অনেকটা তিক্ত কথা সে আবারও মুখ ফুটে বলেছে। শান্ত অস্থির দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে, কিন্তু পানি বা সফটড্রিঙ্কস জাতীয় কিছু পাচ্ছে না, তাই সে উঠতে নিলেই তানবীর পিছন থেকে তার হাত টেনে ধরল। কোথায় যাও? মানে আপনার জন্য পানি নিয়ে আসি। না লাগবে না, তুমি বসো। বেশি সময় লাগবে না। যাব আর। বললাম না লাগবে না, শুধু তুমি থাক তাহলেই হবে। শান্ত আর দ্বিমত পোষণ করতে পারল না। চুপচাপ আবারও তানবীরের পাশ ঘেঁষে বসল, কিন্তু তানবীরের নিকট অনুরোধের সহিত আবদার করল। আচ্ছা যাব না, কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। আপনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে আছে। আমার মতে তোমার এই কথাগুলো জানা উচিত, এমনকি আরও অনেক আগে। শুধু আমার কারণে তুমি এসব সম্পর্কে এখনো অবগত নও। আমি আর নিজের ভুলের মাত্রা বাড়াতে চাই না। সত্য জানার পর তুমি কি সিদ্ধান্ত নিবে সেটাই আসল বিষয়। শুনুন, এতক্ষণ বহুত বলেছেন, কিন্তু এই নিয়ে একটা কথাও শুনতে ইচ্ছুক নই। আপনার অতীত যতই তিক্ততাময় হন না কেন, এই শান্তা ইসলামের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। বিশ্বাস না হলে বাজি ধরতে পারেন। নিঃসন্দেহে আপনি হেরে যাবেন। তানবীর খানিকটা ঠোঁট বাঁকাল, যেন জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রাখল। কেননা মন হাজারবার মানতে চাইলেও যে পরিস্থিতি মানতে দেয় না। শান্ত এখন অকপটে যেসব কথাবার্তা বলে ফেলছে হয়তো সবটা জানার পর এতটা নিঃসংকোচে বলতে পারবে না, এটাই তো হওয়া উচিত। তাই তানবীর ছোট্ট একটা শ্বাস টেনে আবারও নিজের অতীতের পৃষ্ঠা উল্টাল। অতপর একদিন কানাঘুষাতে শুনলাম মা বাবার ডিভোর্স হয়ে যাবে। ইতিমধ্যে নাকি উকিলের কাছে তারা গিয়েছেন। সেই বয়সে ডিভোর্সের কারণে পারিবারিক পার্শ্বপ্রতিক্রিয়া না জানলেও এর অর্থ বুঝতাম, তাই মা বাবার আলাদা হয়ে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছিলাম না। খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু বাদ দিয়ে মা বাবার কাছে আবদারের ঝুড়ি নিয়ে বসলাম। বাবাকে যখন মাকে দূরে সরিয়ে দেবার জন্য না করতাম, বাবা তখন কেবল নিঃশব্দে অসহায়ের মতো তাকিয়ে থাকতেন। কিন্তু মায়ের সম্পর্কে কিছু বলতেন না, আর না বলতেন তাদের এই অনাকাঙ্ক্ষিত ডিভোর্স নিয়ে কিছু। আমিও হাল ছাড়িনি। বাবা না হোক মাকে অবশ্যই মানিয়ে নিতে পারব। তাই রাত জেগে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। মা বাসায় ফিরার পর থেকেই তার কাছে গিয়ে ছোট্ট মনের অনুরোধ জানাতে থাকলাম। কিন্তু বাবার মতো মায়ের মুখে কোনো অসহায়ত্বের ছাপ পরিলক্ষিত হতো না, সেখানে কেবল একরাশ বিরক্তির ছোঁয়া দেখতে পেতাম। কিন্তু তারপরও আমি পিছু ছাড়িনি। একদিন না হয় একদিন তো মেনে যাবেই। নিজের সন্তানের এমন আকুল অনুরোধ রক্ষা করবে না এমন মা কোথায় আছে? কিন্তু আমার মা আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করল। আমার ছোট্ট মনটাকে ভেঙে দিয়ে আমার গায়ে হাত তুলে বসল। বাবা তখন বসার ঘরেই ছিলেন, আর আমার কান্নার আওয়াজে দৌড়ে এসেছিলেন।
আমার অবস্থা আর মায়ের রাগী মুখশ্রী দেখে বাবার উপস্থিত পরিস্থিতি বুঝতে অসুবিধা হয়নি। তাই এতদিনের নিজের জমানো সবটুকু রাগ উজাড় করে দিয়ে আমার সামনেই মায়ের গায়ে হাত তুলেছিলেন। সেদিনের বাবা মায়ের কথাগুলো আমি এখনো ভুলতে পারি না। চরিত্রহীন মহিলা, খবরদার যদি তুই আমার ছেলের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিস তো। এতদিন তোকে শুধু মুখে বুঝিয়েছি, কিন্তু আমার ছেলের গায়ে সামান্য একটা আঁচড় লাগলে আমি তোর ছাল শুদ্ধ তুলে নিব। মনে রাখিস তোর সাথে যতটুকু ভদ্রতা বজায় রেখেছি সবটুকু আমার ছেলের কারণে। কেননা হাজার হলেও তুই তার গর্ভধারী মা, তাই এতটুকু সম্মান তোকে দিতে আমি বাধ্য। কিন্তু নিজের সীমানাতে থাক, নতুবা আমি সম্পর্কের লেনদেন ভুলে যাব। এত যে ছেলে ছেলে করছো তোমার পুরুষ তো আমার জানা আছে। ডক্টর সাফ সাফ বলে দিয়েছে আমার আর বাচ্চা না হওয়াতে সম্পূর্ণ দোষ তোমার। তারপরও এত গলার জোর কোথায় থেকে পাও? তার উপর আবার আমার গায়ে হাত তুলেছ। জামাল জানতে পারলে তুমি সহ তোমার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। তাহলে বল গিয়ে তোর প্রেমিক পুরুষকে, আমিও দেখি সে কেমন বীরপুরুষ, যার কিনা এমন একটা নিষ্পাপ ছেলের কাছ থেকে তার মাকে কেড়ে নিতে বুক কাঁপেনি। আমার কথা তো না হয় বাদই দিলাম, অবশ্যই সে বীরপুরুষ। তোমার মতো নয়, তার এনার্জি তোমার থেকে 1000 গুণ। তানবীর হাতের উল্টোপিঠে ঝাপসা হয়ে যাওয়া চোখযুগল মুছে নিল। তখন হয়তো সবগুলো কথার অর্থ পুরোপুরি না বুঝতে পারলেও এখন সবকিছুই পরিষ্কার। সেই জন্য হয়তো কষ্টের মাত্রাটা আরও বেশি। মা হয়ে সন্তানের সামনে কিভাবে এসব কথা অকপটে বলে ফেলে? ভীষণ আশ্চর্য লাগে। জানো, সেদিন বাবা আমাকে জোর করে মায়ের রুম থেকে নিয়ে এসেছিল। মায়ের পিছন থেকে আরো কথা শোনা যাচ্ছিল। সেগুলোর সবকিছুই আমার বয়সের জন্য ঠিক ছিল না, তাই বাবা বাধ্য হয়ে মায়ের কথার মাঝপথে আমাকে নিয়ে চলে আসে। তারপর আমার রুমে নিয়ে গিয়ে দরজা লক করে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, লক্ষ্মী ছেলে আমার, ঘুমিয়ে পড়, সকালে আবার স্কুল আছে। বাবা, মা ওইসব কি বলছিল? আর একটাও কথা নয়, চুপচাপ বিছানায় আসো, আমি আজ তোকে ঘুম পাড়িয়ে দিব। তানবীরের চোখজোড়া আবারও ম্লান হয়ে আসল। আজ তার এত কান্না পাচ্ছে কেন? সাথে সান্ত্বনা দেওয়ার মানুষ উপস্থিত বলে হবে হয়তো। তানবীরের কাছে তো এমনটাই মনে হচ্ছে। তারপর থেকে বাবাই আমার সবকিছু হয়ে উঠেছিল। মায়ের কাছে যেতে চাইতাম, কিন্তু মা যেন আরো হিংস্র হয়ে উঠত। তাই বাবা আমাকে সবসময় চোখে রাখার চেষ্টা করতেন, নিজের কাজের বাহিরে সবটুকু সময় আমার জন্য বরাদ্দ ছিল। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। আর একদিন অবশেষে আইনিভাবে মা বাবার বিচ্ছেদও ঘটে গেল। আমি কেবল নীরব দর্শক ছিলাম। বাবারও মুখেও ছিল অসহায়ত্বের ছাপ। কিন্তু মা দিব্যি ছিল। আর সেদিনই প্রথমবারের মতো আমি শেখ জামাল চৌধুরীকে দেখতে পেয়েছিলাম। মা খুশিতে গিয়ে তাকে সবার সামনেই জড়িয়ে ধরেছিল। তার যে একটা সন্তান এসব নিজের চোখে দেখছে এদিকে তার বিন্দুমাত্র নজর নেই। সে ব্যস্ত নিজের পরকীয়ার সম্পর্কে। বাবা কোনোদিন তাদের ডিভোর্স নিয়ে আমাকে কিছু বলেনি, কিন্তু লোকজনের কানাঘুষাতে জানতে পারি মায়ের অফিসের বস ছিলেন এই জামাল চৌধুরী। আর তার সাথেই মা নিজের ছেলে স্বামীকে ভুলে গিয়ে পরকীয়াতে লিপ্ত হয়েছিল।
যার শেষ পরিণতি হাসিখুশিতে ভরা একটা পরিবারের অকাল মৃত্যু। মায়ের এই বিশ্বাসঘাতকার পর বাবা হঠাৎই যেন অসুস্থ হতে শুরু করে। একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপরও আমাকে সামলাতে ভুলেনি, নিজে খাওয়ার আগে আমাকে পাশে রাখত। মা বাবার সবটা দায়িত্ব যেন বাবা একাই পালন করতে উঠে পড়ে লেগেছিল। কিন্তু দিন যত যাচ্ছিল আমার বেপরোয়া ভাব ততটাই বেড়ে যাচ্ছিল। সেটা বাবার অনাদরে নয়, বরং বাবার এই করুণ অবস্থাতে না চাইতেও মায়ের করা কৃতকর্মের প্রতি আমার ঘৃণা জাগতে শুরু করে। তারপর এই কর্ম করা ব্যক্তির উপর একসময় জন্মদাত্রী মাই আমি নিকট পৃথিবীর সবচেয়ে ঘৃণার বস্তুতে পরিণত হল। বাবা আমাকে বুঝাতেন, মায়ের ভালো কাজগুলো সবসময় আমার চোখের সামনে তুলে ধরতেন, আমাকে মায়ের পজিটিভ দিকগুলো দেখিয়ে শান্ত রাখতে চাইতেন। কিন্তু যত বড় হচ্ছিলাম আমি যেন আরও উগ্র হতে শুরু করি। একসময় সেটা বাবাসহ সব বন্ধু বান্ধবের নজরে পর্যন্ত চলে আসে। এক নারীর উপর ঘৃণা পোষণ করে আমি পুরো নারুজাতটাকেই ঘৃণা করতে শুরু করি। এর থেকে আমার লেডি টিচার্সগুলোও বাদ পড়েনি। শান্ত চোখ বড় বড় করে তানবীরের মুখপানে তাকিয়ে রয়েছে। কি ভয়ানক কথাবার্তা! তানবীর তার অবস্থা দেখে ঠোঁট কামড়ে ধরল। তারপর ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ঝুলিয়ে বলল, হ্যাঁ এমনটাই, আর সবকিছু বাদ দেওয়া যায়। কিন্তু টিচার্সদের সাথে এমন উগ্র ব্যবহারে বাসায় রীতিমতো বিচার আসতে শুরু করে। বাবার তখন মাথায় হাত। মা হয়ে পেটের সন্তানের ভবিষ্যৎ নিয়ে একই খেলা খেলল তিনি, এটাই বাবা বুঝতে পারত না। কিন্তু সবার চিন্তার অবসান ঘটল। এক নারী জীবন ধ্বংস করল, আবার আরেক নারী এসেই যেন আমার জীবনটা শুধরিয়ে দিতে শুরু করল। জানতে চাইবে না সেই মহান নারীটির নাম কি? আমিই বলছি তোমাকে। প্রিয়তি জাহান। আমার জীবনের দ্বিতীয় প্রধান নারী ভূমিকা। রাত ততটা হয়নি, কিন্তু শীতের প্রকটে যেন প্রকৃতিতে হিম শীতল ভাব, গায়ে কাটা দেওয়ার অবস্থা। কিন্তু আজকে শান্তর যেন প্রকৃতির এই ভিন্ন আবহাওয়ার তাপে শরীর হিম হচ্ছে না, বরং তানবীরের মুখ নিঃসৃত এক একটা বাক্য যেন তাকে পুরোপুরি ঠান্ডা বরফে পরিণত করছে। এই চঞ্চল বেপরোয়া ভাব নিয়ে চলা ছেলেটা যে নিজের মন গহীনে এত কষ্ট চেপে রেখেছে সেটা হয়তো তানবীর আজ নিজের মুখে না বললে শান্ত কখনোই বিশ্বাস করত না। সত্যিই মানুষকে কখনো উপর দিক দেখেই চরিত্র এঁকে ফেলা বোকামি। কার ভিতরে কি সুপ্ত অবস্থায় লোকায়িত আছে সেটা কেবল তারাই ভালো জানে। শান্ত তার কাপা হাতটা তানবীরের কাঁধে রাখল। তানবীর মাথা ঘুরিয়ে তাকাতেই সে আকুতিভরা কণ্ঠে বলল, অনেক বলেছেন, অনেকটুকু জেনেছি, আর জানতে চাই না। প্লিজ এসব মনে করে নিজেকে আর কষ্ট দিবেন না। বলা যে প্রয়োজন, নতুবা তোমাকে ধোঁয়াশায় রেখে নিজে শান্তি পাব না। আমার কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে আছে। তানবীরের হঠাৎ দৃঢ় গম্ভীর কণ্ঠে শান্ত ধমে গেল। তার বিরুদ্ধে আর কোনো বাক্য উচ্চারণ করতে পারল না। তানবীর সামনের দিকে নিষ্পলক তাকিয়ে আবারও অতীতের স্মৃতি আওড়াতে লাগল। সেই মমতাহীন মহিলা শুধু আমাকে নষ্ট করেই ক্ষান্ত থাকল না, আমার শেষ সম্বলটুকুও আমার থেকে কেড়ে নিল। তানবীরের কণ্ঠস্বর এবার যেন আটকে যেতে চাইছে। এই নির্মম সত্য কথাটা তার গলা দিয়ে বাহির হতে চাইছে না। সে অবশেষে জোর খাটিয়ে বলে উঠল, আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছে উনি।
আমাকে পুরোপুরি এতিম বানিয়ে দিয়েছে। শক্ত হৃদয়ের আদলে গড়া ছেলেটে যেন এবার চুপসে গিয়েছে। ছেলেদের কান্না হয়তো এই সমাজের চোখে বেমানান। তাই নিঃশব্দে গাল বেয়ে কষ্টের বিষাদময় অশ্রুকণাগুলো গড়িয়ে পড়তে লাগল। শান্ত এই পরিস্থিতিতে কিভাবে সামলাবে নিজেও বুঝে উঠতে পারছে না। তার চোখজোড়াতেও জলধারা এসে ভিড় জমিয়ে। সে সান্ত্বনার ভরসা দিয়ে নিজের হাতটা তানবীরের বাহুতে রাখল। শক্ত করে আঁকড়ে ধরতে চাইল, যেন নিঃশব্দেই বলে দিচ্ছে আমি আছি। আর কেউ না থাকলেও আমি আছি। তানবীর মলিন মুখে ঈষৎ হাসল। শান্তর নরম কোমল হাতটা টেনে এনে নিজের মুঠিদ্বয়ে আবদ্ধ করল। খানিকটা গলা কেশে পরিষ্কার করে বলল, মায়ের এই বিশ্বাসঘাতকায় বাবার কিছু যায় আসেনি। সে এমনটাই সবার চোখের সামনে প্রকাশ করত। বড়রা দ্বিতীয়বার বিয়ের কথা বললেও অকপটে নাকচ করত। খুবই স্বাভাবিক চলাফেরা ছিল। কিন্তু ভিতরে ভিতরে যে পুরোপুরি ভেঙে পড়েছেন সেটা কখনো বুঝতে দেননি। একদিকে আমাকে সামলিয়েছেন, নিজের সব দায়িত্ব পালন করেছেন, কিন্তু শরীরও যে মনের সঙ্গে পরিপূরক। তাই বেশিদিন এই অভিনয় চালিয়ে যেতে পারেননি। আকস্মিক মেজর হার্ট অ্যাটাকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি না তখন পুরোপুরি হতবিহ্বল হয়ে পড়েছিলাম। জানো, বাবার মৃত্যুতে কান্না পর্যন্ত করতে পারিনি। শুধু এতটুকু বুঝতে পারছিলাম দমটা গলা অবধি এসে আটকে যাচ্ছিল। সেই সময়টা সাদিয়র পুরোটা সময় আমার পাশে থাকত। পড়াশোনাসহ সবকিছু বাদ দিয়ে আমার বাসাতেই পড়ে থাকত। আমিও কোনরূপ বাধা দিতে পারতাম না। নিজেকে তখন কেবল একটা প্রাণহীন জড়বস্তু মনে করতাম। কিন্তু এইভাবে তো আর দিন চলবে না, তাই দাদি জোর খাটিয়ে আমাকে আমাদের দাদার বাড়িতে নিয়ে গেলেন। দাদি দাদার ভিটে ছেড়ে আমার সাথে ঢাকায় এসে থাকতে পারবে না। আর মা বাবা ছাড়া একটা ছোট ছেলের পক্ষে একা জীবন কাটানো সম্ভব নয়। তাই আমাকেও এক পর্যায়ে তার ইমোশনাল ব্ল্যাকমেইলের কাছে হার মেনে চাঁদপুরে যেতে হল। সাদিয়র তাতে বেশ খুশি হয়েছিল। যাক, তাহলে অবশেষে আমার এই অবস্থার কিছু একটা উন্নতি হবে। দাদির সাথেই চাঁদপুরে থাকতে লাগলাম। নিজের ভিতরকার উগ্র মনোভাবটা হঠাৎ উধাও হয়ে গেল। একেবারে চুপচাপ বাক্যহীন একটা ছেলেতে পরিণত হতে লাগলাম। দরকারেও কারো সাথে কথা বলতে ইচ্ছে হতো না। বৃদ্ধ দাদি বহুত চেষ্টা করত আমার মন ভালো করার। কিন্তু তারপরও আমি যেন আমার রঙহীন দুনিয়াতেই মগ্ন থাকতাম। অবশেষে আর কোনো উপায় না পেয়ে দাদি এক মস্ত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমার ছোট ফুফির পাশের গ্রামেই বিয়ে হয়েছিল। তাই দাদির জরুরি তলবে দাদার বাড়িতে এসে উপস্থিত। সঙ্গে তার স্বামীসহ ছেলে মেয়ে সবাই। গ্রামে এখনো বাল্যবিবাহ হয়ে থাকে। কানাঘুষাতে আইনের কান পর্যন্ত গেলে হয়তো আটকে যায়। কিন্তু এখনো আইনের আগোচরে এমন অগণিত ঘটনা ঘটে আসছে। আমার দাদি যদিও তখনকার যুগ অনুসারে শিক্ষিত ছিলেন, তারপরও আমার এই অবস্থায় অশিক্ষিতদের মতনই কাজ করে বসেন। সবাইকে উপস্থিত রেখে তার ঘোষণা জানান দেন যে ফুফির বড় মেয়ে যে কিনা আমারই সমবয়সী তার সঙ্গে আমার বিয়ে দেওয়া হবে, এবং সেটা উইদিনই। ফুফি ফুফা প্রথমে আপত্তি জানালেও পরে মেনে যায়। হয়তো কেউ কেউ বুঝিয়েছে বাবা মায়ের অবর্তমানে সব ধনদৌলত আমার, তাই সম্পত্তির লোভে হোক আর যাই হোক বিয়েতে তারা আর না করতে পারেনি।
বিয়ে নিয়ে সবার এত ব্যস্ততার মধ্যে আমি নির্বাক ছিলাম। হ্যাঁ বা না কিছুই বলিনি। শুধু দাদিকে এতটুকু বলেছিলাম আমার জীবনে কোনো মেয়ের অস্তিত্ব আমি রাখতে চাই না, তাই এই বিয়ে আমার দ্বারা হবে না। কিন্তু দাদি তাতে ঘোর অমত পোষণ করেন। আমাকে মৃত্যু বাবার কসম দিয়ে বিয়েতে রাজি হতে বলে, তখন আর আমি না করতে পারিনি। কেননা তখন আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির দোহাই আমাকে দেওয়া হয়েছিল। গ্রামের মানুষজন এমনকি কাকপক্ষীর অনুপস্থিতিতে একেবারে সাধারণভাবে কাজী ঢেকে আমাদের বিয়েটা পড়ানো হয়। তখন যেহেতু দুজনই অপ্রাপ্ত বয়সের ছিলাম, তাই আমাদের রেজিস্ট্রি বিয়ে সম্ভব হয়নি। শুধু ধর্মমতে বিয়েটা হয়। আমার সদ্য বিবাহিত বউয়ের সাথে আমার তখনও কোনোরকম কথাবার্তা হয়নি, এমনকি সেই দিন রাতেও না। পুরোটা রাত আমি গ্রামের ক্লাবঘরে কাটিয়ে পরের দিন দুপুরবেলায় বাড়ি ফিরি। কিন্তু অবাক করার বিষয় ছিল কেউ আমাকে এই নিয়ে কিছু বলেনি। আমিও তাই আর মাথা ঘামায়নি। এরপরের দিনই দাদি বউসহ আমাকে ঢাকায় ফিরে আসতে বলেন। আমি কিছুটা অবাক হলেও কোনরূপ প্রশ্ন করেনি। আসলে কিছু জানা বা বুঝার তখন একেবারেই ইচ্ছে ছিল না। তাকে নিয়ে ঢাকায় ফিরে আসলাম। গ্রামের মেয়েদের 8-9-এ উঠলেই বিয়ে দেওয়ার অগণিত ঘটনা রয়েছে। তাই আমার বউয়ের এই নিয়ে খুব একটা জোরতা দেখতাম না। সবটুকু জোরতা কেবল আমার মধ্যেই কাজ করত। কেননা কমবয়সী মেয়েদের বিয়েটা অনেক হলেও কমবয়সীদের ছেলেদেরটা সেক্ষেত্রে ক্ষুদ্র পরিসরের। আমি ঢাকায় ফিরেছি জেনে সাদিয়র্নব সেদিনই বাসাতে এসে হাজির। কিন্তু আমার সাথে তাদেরই সমবয়সী এক ছোট্ট মেয়েকে দেখে ভীষণ অবাক হয়েছিল। কিন্তু আমাদের মধ্যকার সম্পর্ক জেনে তারা যেন বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। পরে অবশ্য এই নিয়ে তারা অনেক হাসাহাসি করে। আমার প্রাক্তন বউ, মানে কেন প্রাক্তন বলছি সেটা একটু পরেই জানতে পারবে। সে গ্রামের মেয়ে হলেও বেশ মিশুক ছিল। অর্ণব, সাদির সাথে খুব সহজেই ভাব জমে গেল। যেহেতু আমাদের তিনজনেরই সামনে পরীক্ষা ছিল তাই গ্রুপে পড়া শুরু করি। আগে আমি অনিচ্ছা প্রকাশ করলে শুধু সাদিয়র্নব জোর খাটাত। কিন্তু তখন তাদের সাথে নতুন করে যুক্ত হয় প্রিয়তি, আমার কিশোরী বউ। প্রথম প্রথম বিরক্ত লাগলেও মুখ বুজে সহ্য করার চেষ্টা করতাম, কিন্তু একসময় বিরক্ত হয়ে অকারণেই তার সাথে রাগারাগি করতাম। কিন্তু আমাদের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর দুঃসম্পর্কেরও কোনো সম্পর্ক ছিল না। সে নিজের দুনিয়াতে এবং আমি নিজের দুনিয়াতে মগ্ন থাকতাম। একসাথে থাকব কি, নিজের ত্রিসীমাতে তাকে আমার সহ্য হতো না। এমনকি আমার রুম তো দূরে থাক, দ্বিতীয় তলাতে তার উঠা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এভাবেই দিন কাটতে থাকে। সে চাকরবাকর আর পড়াশোনা নিয়েই সারাদিন সময় পার করত। দেখতে দেখতে আমাদের মাধ্যমিক পরীক্ষার সময় ঘনিয়ে আসলো। আর তাকে গ্রামে ফিরে যেতে হল। কেননা সে তখনও গ্রামের স্কুলেই রয়েছিল। আমিও আগ বাড়িয়ে ট্রান্সফারের কথা তুলেনি। কেননা তাকে সহ্যই করতে পারতাম না। তাই যত দূরে থাক ততই যেন ভালো। সে যেদিন পরীক্ষার জন্য গ্রামে ফিরে যাবে তখনই কেবল একবার সাহস করে আমার রুমে পা দিয়েছিল। আমি তখনও রেগে কয়েকটা কটু বাক্য শোনাতে পিছুপা হয়নি। কিন্তু জানো, সে একদম রাগ করেনি। কিন্তু তার চকচক করা চোখ আমার নজর এড়াতে পারেনি। সে নিজের মতো করে পরীক্ষার জন্য শুভকামনা এবং আমাকে নিজের যত্ন নেবার কথা বলে চলে গেল। কয়েকটা দিন গায়ে মাখলাম না। কিন্তু একটা সময় বাড়িতে খানিকটা একাকিত্ববোধ করতে শুরু করি।
প্রথমে কারণটা স্বীকার করতে না চাইলেও পরে মেনে নিতে হয় আমি প্রিয়তিকে মিস করছি। কেননা সবও তো আগের মতোই রয়েছে, কেবল প্রিয়তি অনুপস্থিত। তারপরও তাকে ফোন বা দেখা করার চিন্তা মাথাতেও আনেনি। এক প্রকার নিজের উপর জোর খাটিয়ে পরীক্ষাগুলো শেষ করলাম। কিন্তু রাগ তখন হলো যখন দাদির কাছ থেকে জানতে পারলাম প্রিয়তি নাকি ঢাকায় আসবে না। পরীক্ষা শেষ, তারপরও কেন আসবে না এই বিষয়টা আমি একদমই মেনে নিতে পারছিলাম না। তাই কোনো কিছু চিন্তা না করে সেদিনই ড্রাইভার চাচাকে সঙ্গে নিয়ে চাঁদপুরের উদ্দেশ্য রওনা দিলাম। আমাকে হঠাৎ চাঁদপুর দেখে সবাই খানিকটা অবাক হলেও আমার অগোচরে মিটমিটিয়ে হাসছিল। সেগুলো এক প্রকার দেখেও পাত্তা দেয়নি। তার পরের দিন প্রিয়তিকে সহ ঢাকাকে ফিরে আসি। আমার এক কথাতেই প্রিয়তি হাসিমুখে চলে আসতে রাজি হল। তারপরের দিনগুলো যেন বেশ স্বাভাবিক কাটতে লাগল। আমাদের মধ্যকার সম্পর্কের কোনোরকম উন্নতি না হলেও অবনতির চেয়ে অনেকটা ভালো। প্রিয়তি সবসময় বড় মানুষের মতো আমার খেয়াল রাখার চেষ্টা করত। কি লাগবে না লাগবে এসব নিয়ে পিছনে ঘুরঘুর করত। আগে এসবে বিরক্ত হলেও তখন আর হতে পারতাম না, কেন যেন না চাইতেও ভালো লাগত। আপন বলতে কেউ ছিল না তো, তাই প্রিয়তির অল্প খেয়ালটুকুতেই ভীষণ ভালো লাগতে শুরু করে। অল্প অল্প ভালো লাগা, অল্প অল্প মুগ্ধতায় একসময় তার মায়াতে পড়ে যেতে বাধ্য হলাম। কিন্তু তখনও স্বীকার করেনি। চলতে দিয়েছিলাম যেভাবে চলছিল। আমাদের রেজাল্টও ততদিনে পাবলিশ হয়ে যায়। আমরা চারজনই ভালো গ্রেডে পাস করলাম। এবার আমার ইচ্ছেতেই প্রিয়তিসহ আমরা একই কলেজে অ্যাডমিশন নিলাম। কিন্তু গ্রুপ আলাদা হওয়াতে কলেজে আমাদের একসাথে সময় খুব কমই কাটত। এটাতেও সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা উপলব্ধি করি প্রিয়তির মনোভাব দেখে। কেননা কলেজে অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পর থেকেই প্রিয়তি যেন হুট করেই পাল্টে যেতে শুরু করে। আগে যেমন আমার সাথে সময় কাটানোর জন্য বাহানা খুঁজে চলত, এখন আমি পাশে থাকলেও সে উধাও। আমাদের রেগুলার ল্যাবে কাজ থাকত, তাই প্রিয়তিকে বলতাম ড্রাইভার নিয়ে চলে যেতে, কিন্তু সে একরোখা হয়ে না করত। আর আমার ছুটি হলে একেবারে আমাকে নিয়ে বাসায় আসত। প্রথমে তার কথা ভেবে না করলেও পরে যেন আমিও এটাতে অভ্যস্ত হতে লাগলাম। মেয়েটা নিজেকে আমার অভ্যাসে পরিণত করেছিল, যার ধরুন একটা মুহূর্ত তাকে ছাড়া ভালো লাগত না। কিন্তু এই মেয়েটাই এখন ছুটি হলে বাসায় যাওয়ার জন্য অস্থির হতে শুরু করত। তাই কলেজে অদেখা, আসা যাওয়াতে অনুপস্থিতির জন্য আমাদের মধ্যে বেশ দূরত্ব চলে আসে। বাসাতেও প্রিয়তি রুম থেকে বের হতো না, আর আমিও কখনো ওর রুমে পা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতাম না। তাই কখনো ডেকে এনে কথা বলা বা গল্প করা হতো না। সময় যত বাড়ছিল দুইজনের দূরত্ব যেন ততই বহুগুণে বেড়ে চলছিল। আর আমাকে বাধ্য হয়ে স্বীকার করতে হয়েছিল যে আমি তার প্রতি দুর্বল। পবিত্র সম্পর্ক বলে না অন্য কিছু সেটা আমার জানা ছিল না, কিন্তু মানতে আমি বাধ্য ছিলাম, নিজের বিবাহিত বউয়ের প্রতি আমার ততদিনে টান তৈরি হয়ে গিয়েছে। তাকে আমি চাই। তানবীর থামল। এতক্ষণ একদৃষ্টিতে সামনে তাকিয়ে সবটা বলছিল। এখন ঘাড় ঘুরিয়ে শান্তর মুখপানে তাকালো। মেয়েটার মুখটা মলিনতায় ছেয়ে গিয়েছে। তানবীর সেটার কারণ সম্পর্কেও অবগত, কিন্তু করার কিছু নেই। সত্য বরাবরই তিক্ত হয়, আর সেটা যদি তিক্ত অতীত সেটা তা আরও ভয়াবহ। কিন্তু মাঝপথে এসে থেমে গেলে যে হবে না, অতীতের জন্য নিজের বর্তমানকে ঠকানো উচিত নয়।
আর সেটা যদি হয় ভবিষ্যতের পরিকল্পনা, তাহলে সেখানে ধোঁয়াশার রেশ পর্যন্ত থাকতে দেওয়া ঠিক নয়। নতুবা বারবার এই অতীতের বিষাক্ত তিক্ততা এসে ভবিষ্যৎকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাবে। তাই সে আবারও বলতে লাগল, কিন্তু আমি চাইলেই তো সবকিছু হবে না। প্রিয়তিরও আমাকে চাইতে হবে। কিন্তু তার আচরণে এমন কিছুই আর অবশিষ্ট দেখতে পেতাম না। নিজের আপন পরিবার বলতে কেউ ছিল না। তাই আপনের থেকেও আপন দুই বন্ধুকেই তখন নিজের সমস্যাটা খুলে বলি। তারা সবকিছু শুনে প্রিয়তির সাথে সরাসরি কথা বলতে বলে, কেননা স্বামী স্ত্রীর সম্পর্কটা আর বাকি সব সম্পর্কের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে সামান্য কিছু ভুল বোঝাবুঝি, মানবিমানের জন্য পাহাড় সমান দূরত্ব সৃষ্টি হয়। তাই সেই সমস্যাগুলোই কখনো নিজেদের মধ্যে আসতে দেওয়া ঠিক নয়। আর আসলেও যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান বের করা উচিত। তাই আমিও এমটাই ঠিক মনে করলাম। প্রিয়তির সাথে কথা বলতে হবে, দুইজনে বসে কোনো সমস্যা থাকলে সেগুলোর পথ খুঁজতে হবে। এমনটাই মনোভাবনা সাজিয়েছিলাম। প্রিয়তি আগেই বাসায় চলে গিয়েছিল। তাই আমরাও কলেজ শেষ করে বাড়ির পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিলাম। কিন্তু পথিমধ্যে এমন একটা ঘটনা ঘটল যে আমরা তিনজনই থমকে গিয়েছিলাম। নিজের কানকেই তখন বিশ্বাস হচ্ছিল না। প্রিয়তি আর আমার বিয়ে সম্পর্কে কলেজের কেউ জানত না। শুধু আমাদের একসাথে আসা যাওয়াতে রিলেটিভ মনে করত। আর আমরাও কখনো সম্পর্কের বিষয়ে খোলাসা করিনি। কিন্তু সেদিন আমাদের ক্লাসেরই কয়েকজন প্রিয়তিকে জড়িয়ে একটা ছেলের সাথে আজেবাজে বকছিল। তাদেরকে নাকি প্রায়ই কলেজের পিছনের গাছতলায় দেখা যায়। কয়েকজন নাকি লুকিয়ে তাদেরকে বেশ আপত্তিকর অবস্থায় দেখেছে। এসব নিয়েই কয়েকজন বেশ হাসাহাসি করছিল। যেহেতু আমাদের সম্পর্কে কিছু জানে না, তাই অকপটেই বন্ধু হিসেবে আমার সামনেই কিছু বিশ্রী কথা বলে ফেলছিল। সাদিয়র নব আমার পাশেই ছিল। তাই সেখান থেকে এক প্রকার জোর খাটিয়েই নিয়ে আসে। আর অনবরত বুঝাতে থাকে শোনা কথায় কান না দেওয়ার জন্য। প্রিয়তির সাথে সরাসরি যেন এই নিয়ে আলোচনা করি। মাথা গরম করে গিয়েছিল। তারপরও বহুত কষ্টে নিজেকে সামলিয়ে বাসায় আসি। কোনোদিন যা করিনি বাধ্য হয়ে সেদিন সেই কাজটাই করে বসি। বাসায় ফিরে নক না করেই সোজা প্রিয়তির রুমে ঢুকে পড়ি। যেহেতু নক করেছিলাম না, তাই প্রিয়তিও বুঝতে পারেনি। সে সদ্য গোসল করে বেরিয়েছিল। ওড়নাটা বিছানায় রাখা। তাকে প্রথম এই অবস্থায় দেখে আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। শত হলেও তখন তো আর ততটা ছোট নয়। নিজের বিয়ে করা বউকে এই অবস্থায় দেখলে কার মাথা ঠিক থাকে? ভিতরে অস্থিরতা চরম ছিল, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। প্রিয়তিও আমার হঠাৎ এমন আগমনে বেশ বিব্রতবোধ করছিল। তাই আমি যেই কথা বলতে এসেছিলাম সেটা আর বলা হলো না। চুপচাপ রুম থেকে বেরিয়ে আসি। কিন্তু নিজের মধ্যকার অস্থিরতা কোনোভাবেই কমছিল না। একত প্রিয়তির সাথে সরাসরি কথা হলো না, দ্বিতীয়ত রুমে ঘটে যাওয়া সেই পরিস্থিতি। বারবার প্রিয়তির সেই অবস্থাটা চোখের সামনে এসে আমাকে বেশ বিরক্ত করছিল। সেদিন আর দুইজনের কেউ কারো সামনে আসেনি। আমি নিজের কারণটা সম্পর্কে অবগত, কিন্তু প্রিয়তিরটা জানা ছিল না। রাতটা আমার বেশ কষ্টে পার হয়। সবকিছু ভেবে অতঃপর আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে নেব। বাকি 10টা কাপলের মতো আমিও এখন প্রিয়তিকে নিজের পাশে চাই, তার সান্নিধ্যে চাই। তাকে আর দূরে রাখার মনমানসিকতা আমার নেই।
এই ভেবে নিজেকে খুব হালকা লাগছিল। বেশ খুশিও ছিলাম। অন্যদিন তাড়াতাড়ি কলেজে যেতে হলেও সেদিন আমি বসে থেকেই প্রিয়তিকে নিয়ে একসাথে বের হই। নিজের মনকে সামলাতে না পেরে প্রথমবার প্রিয়তির হাতটা নিজের হাতের মুঠিতে নিয়েছিলাম। আমার মধ্যে ভালো লাগা কাজ করছিল, কিন্তু প্রিয়তির চোখে মুখে সেটা পরখ করতে পারলাম না। বরং সেখানে ছিল যেন আতঙ্কের ছাপ। কিন্তু সে হাতটা সরিয়ে নেয়নি। পুরোটা রাস্তা গাড়িতে চুপচাপ বসেছিল। আমাকে হাসি খুশি দেখে সাদিয়র্নব ভেবেছিল আমাদের মধ্যে বোধহয় সবকিছু ঠিক আছে। তাই তারাও নিজেদের ক্লাসে মনোযোগী হল। কিন্তু আজকেও ক্লাসের পিছন থেকে কিছু ছেলের ফুসুরফাসুর শুনে আমাদের দৃষ্টি সেদিকে গেল। তারা গতকালকের ছেলেগুলোই ছিল, তাই না চাইতেও আমার মন সেদিকে ছুটছিল। কিন্তু তাদের কাছে গিয়ে যেসব দেখি আমার যেন মাথা ঘুরে যাবার অবস্থা। প্রিয়তির সাথে আমাদেরই সিনিয়র একজনের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি নিয়ে তারা হাসাহাসি করছিল। মাথা তখন আর ঠিক নেই। সজোরে তাদের ফোনটা নিয়ে মেঝেতে ছুঁড়ে মারি। আর যা হবার সেটাই হলো, মারামারি, কথা কাটাকাটিতে একসময় আরও তিক্ত কিছু কথা সামনে চলে আসে। আমিও আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করিনি, এইসব ক্লিয়ার না হলে আমি পুরোপুরি পাগল হয়ে যাব। তাই দৌড়ে কলেজের পিছনে গাছতলায় যাই। আমার পিছনে পিছনে সাদিয়র্নব ছুটে আসে। ছেলেগুলো মিথ্যা বলেনি। আমারই চোখের সামনে আমারই বউ অন্য কারো বাহুবন্ধনে আবদ্ধ। শুধু এতটুকুই নয়, তারা একে অপরের মধ্যে নিজেদের উষ্ণতা বিলিয়ে দিতে ব্যস্ত। এই অবস্থায় দুইজনকে দেখে আমার পৃথিবী যেন থমকে গিয়েছিল। আবারও পরকীয়া, যা আমার সোনালী অতীতের বিনষ্টকারী, সেটা আবারও আমার বর্তমানকে জ্বালিয়ে দিতে চলে এসেছে। আর পারছিলাম না। শরীরে রীতিমতো আগুন জ্বলছিল। আমাদের উপস্থিতি ততক্ষণে তারাও বুঝে যায়। আর প্রিয়তি সেখানে আমাকে দেখে রীতিমতো বেশ ঘাবড়ে যায়। কিন্তু আমি কোনো রিয়েক্ট করিনি। শুধু সবার সামনেই টেনে হিচড়ে তাকে গাড়িতে এনে ফেলি। চারপাশ থেকে অনেক প্রশ্ন আসলেও সেগুলোর উত্তর দেওয়ার ইচ্ছা ছিল না। বাসায় এনে সোজা তাকে আমার রুমে নিয়ে যাই। এতক্ষণের পুষিয়ে রাখা সবটুকু রাগক্ষোভ তাকে আঘাত করে যেন কমাতে চেষ্টা করি। অন্য সময় হলে নিজের কাছে অনুতপ্ত হতাম, কিন্তু সেই মুহূর্তে রাগে আমার শরীর রীতিমতো কাঁপছিল। প্রিয়তি প্রথম অবস্থায় ভয় চুপ থাকলেও যখনই আমি রেগে গিয়ে তার গায়ে হাত তুলি তখন আর নিজের রাগটা দমন করতে পারেনি। এক কথায় দুই কথায় আমাদের সম্পর্কটার সেদিনই ইতি ঘটে। কেননা প্রিয়তির ভাষ্যমতে মেহেদী ভাইয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি যখন প্রশ্ন করেছিলাম আমাদের মধ্যেকার সম্পর্ক জেনেও সে কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে, তখন সে খুবই স্বাভাবিক স্বরে বলেছিল, এটাকে কোনো সম্পর্ক বলে? বিয়ে হয়েও তুমি আমার থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে চলো, আমিও একজন মেয়ে। ছেলে সান্নিধ্যে আমিও চাই, কিন্তু নিজের স্বামী যদি এতটা দূরত্ব বজায় রেখে চলে তাহলে যে বাহিরে যেতে বাধ্য। আমার তখন তার কথাগুলো জাস্ট আগুনের মতো লাগছিল, যার তাপ সহ্য করা ভীষণ কষ্টদায়ক। এটা কোনো কথা? আমাদের দুইজনের তখন অল্প বয়স। তার উপর আমার উপর দিয়ে কি গিয়েছে তার সবটুকুই প্রিয়তির জানা। তাহলে কিভাবে আমার সামান্য একটু দূরত্বে সে নিজের জীবনে অন্য কাউকে প্রবেশ করতে দিবে? কেন? অল্প একটু সময় অপেক্ষা করলে কি হতো?
এমন তো নয় যে আমাদের বিয়ের বয়স পার হয়ে গিয়েছে। নর্মালি যেই সময়ে ছেলেমেয়েদের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনা নিয়ে থাকে সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের বিয়েটা হয়। তাহলে তখনই কি আমাদের দাম্পত্য জীবন শুরু করে দেওয়া উচিত ছিল? আমার এত কেনর উত্তরেও প্রিয়তির মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখিনি, বরং সে বেশ গম্ভীরভাবে নিজের প্রত্যুত্তর জানিয়েছে, গ্রামে তার বয়সী মেয়েদের নাকি বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে যায়। সেখানে তার স্বামী যদি এক বাড়িতে থেকেও 1000 মাইল দূরত্বে থাকে তাহলে সে পরকীয়াতে যাবে না তো কে যাবে? এমনটাই তার সোজাসাপটা উত্তর ছিল। আর তাতেই যেন আমাদের সম্পর্কটা শুরু হবার আগেই অনলের দহনে পুড়ে ছারখার হল। বড়দের কানে কথাটুকু গেলে তারা আমাকে বুঝিয়েছে প্রিয়তিকে ভালোভাবে বুঝাবে। স্বামী স্ত্রীর সম্পর্কে এমন টুকিটাকি ঝামেলা নাকি হয়। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। স্ত্রীর 1000 সমস্যা নিয়ে সংসার করা যায়, কিন্তু আর যাই হোক চরিত্রহীন স্ত্রীকে নিয়ে সংসার করা যায় না। যেহেতু আমাদের বিয়ের সময়ে রেজিস্ট্রি হয়নি তাই বিচ্ছেদের সময় এত সবের ঝামেলার দরকার ছিল না। কিন্তু আমি আর কোনোরকম ঝামেলা রাখতে রাজি ছিলাম না। নিজ দায়িত্বে আমাদের প্রাপ্তবয়স হলে ধর্মমতে এবং আইনিভাবেও তালাক সম্পূর্ণ করি। তানবীর থেমে গেল। এতক্ষণের সবগুলো বাক্য এতটাই বিষাক্ত ছিল যে তার গলা ধরা আসছে। অতীতটা যেন আমারও এসে শ্বাস বন্ধ করে দিচ্ছে। শান্তর মুখেও শব্দ নেই। সবসময় দুষ্টুমি খুনসুটিতে মেতে থাকা একটা ছেলের হাসিখুশি মুখের পিছনে যে জীবনের এতটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেটা হয়তো তানবীরকে না দেখলে কখনো বিশ্বাস করতে পারত না। সত্যিই মানুষের ভিতর না দেখে যারা বাহির যাচাই করে থাকে তাদের এই মনোভাব বর্জন করা উচিত। দীর্ঘ শব্দহীন মুহূর্তের পর তানবীর ঘাড় ফিরিয়ে শান্তর দিকে তাকাল। তার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতিটা সেও সহজে মেনে নিতে পারছে না। তারপরও সে তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, তাহলে এখন বলো, পারবে এই রকম একটা ছেলের সাথে নিজের ভবিষ্যৎ এগিয়ে নিতে? তোমার মা বাবা রাজি হবেন আদরের মেয়েকে এই রকম একটা ছেলের হাতে তুলে দিতে? পারবে আমার এতগুলো তিক্ততা মেনে একটা এতিম ছেলেকে নিয়ে পুরোটা জীবন কাটিয়ে দিতে? শেষ বাক্যটুকুতে শান্তর যেন দম আটকে যাবার অবস্থা। কি বলছে তানবীর এগুলো? সে তানবীরের মুখে হাত চেপে ধরল। ডানে বামে মাথা নাড়িয়ে না বুঝাল। ভরা আত্মবিশ্বাসের কণ্ঠে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, পারব। আমি সবকিছু পারব। কিন্তু আর কখনো যেন নিজেকে এতিম বলে উল্লেখ করতে না দেখি। আমি আছি না? তাহলে এতিম কিভাবে হলেন? তানবীরের বুক থেকে যেন পাথর নেমে গেলে। এতক্ষণের যে শ্বাসগুলো গলা পর্যন্ত এসে আটকে ছিল এখন যেন সবগুলো নিজেদের উল্লাসে বেরিয়ে আসতে চাইছে। তানবীর নিজের মুখের উপর শান্তর হাতটা সরিয়ে নিল। নিজের দুই হাতের মুঠিতে শান্তর নরম হাতটা চেপে ধরে জিজ্ঞাসা কণ্ঠে বলল, কিন্তু তোমার পরিবার? তারা কি আমার সম্পর্কে এত সব জেনে রাজি হবে? তাদেরও দোষ দেওয়া যায় না। আমি ছেলেটাই এমন। ওহ, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। শুনুন, লাইফে কিছু ইন্টারেস্টিং বিষয় থাকা প্রয়োজন। পরিবার ঝামেলা না করলে ভালো, আর যদি করে তাহলে আরও বেশি ভালো। নাতিনাতনিদের বুড়ো বয়সে গল্প শোনানোর মতো কিছু তো থাকা প্রয়োজন। বলেই শান্ত দুষ্টু হেসে ভ্রুজোড়া নাচাল। দুষ্টুর শিরোমণি তানবীর যেন এবার চুপসে গেল। বলে কি এই মেয়ে
কিন্তু পরমুহূর্তেই উচ্চস্বরে হেসে ফেলল। তার বউ যদি তার মতো না হয় তাহলে কিভাবে হবে? শান্তও হাসছে। এতক্ষণ তানবীরকে স্বাভাবিক করতে এত সব অকপটে বললেও এবার বেশ লজ্জা লাগছে। যার ধরুন তার মুখশ্রীতে লাজুক আভা ফুটে উঠেছে। তানবীর তার মুখপানে তাকাল। তার লজ্জা পাওয়ার কারণ সবটাই বুঝতে পারল। সে হাসিমুখে শান্তর কাঁধ আগলে তাকে নিজের বুকে নিয়ে আসল। শান্ত চুপচাপ তানবীরের বুকে মাথা রাখল। অনেকটা সময় নীরবে কেটে গেল। শুধু দুটি মানুষ অনুভব করল নিজেদেরকে, অনুভব করল একে অপরের অস্থির হৃদস্পন্দনকে। তানবীর মাথা নিচু করে শান্তর মাথায় গভীরভাবে চুমু খেল। শান্ত যেন লজ্জায় আরো গুটিয়ে গেল। এরই মধ্যে শান্তর ফোনে তার বাবার কল আসাতে কাঁপল যুগলের প্রেমঘন মুহূর্তে বিঘ্ন ঘটল। তানবীর ছেড়ে দিতেই শান্ত উঠে দাঁড়াল। তানবীরও উঠে দাঁড়াল। শান্ত কয়েক কদম সামনে এগিয়ে কল রিসিভ করবে তার আগেই পিছন থেকে তানবীরের রাশভারী কণ্ঠ শুনে থেমে গেল। এই মেয়ে শুন। শান্ত যেন একটু চমকে উঠল। এতক্ষণের এত গম্ভীর কথাবার্তার পর এমন কণ্ঠ শুনে চমকিত ভাবটা সত্যিই লুকাতে পারল না। তানবীর তার দৃষ্টি বুঝল, কিন্তু পূর্বেকার ন্যায় একই স্বরে বলল, আমি কিন্তু তোকে ভালোটালোবাসি না। নির্ঘাত ফেঁসে গেছি। শান্ত প্রথমে থতমত খেলেও পরমুহূর্তে হেসে ফেলল। কিন্তু নিজের হাসিটাকে দমন করার সম্পূর্ণ চেষ্টা করে বলে উঠল, আর শুনুন, আমিও কিন্তু আপনাকে ওইসব ভালোটালোবাসি না। নির্ঘাত মায় জড়িয়ে গিয়েছি। দুজনই হাসল। কিন্তু কারো হয়তো বুঝার বিন্দুমাত্র বাকি নেই যে এই হাসিতে কতটা তৃপ্তি লোকায়িত, কতটা প্রশান্তি মিশ্রিত। রাতের ঢাকা বরাবরই নীলার বেশ পছন্দ। দিনের কোলাহল শেষে রাতের এই নিস্তব্ধতাটুকুই যেন এখানে বসবাসরত মানুষগুলোকে একটু শান্তিতে শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে। নীলা গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে অপলক দৃষ্টিতে নীরব রাস্তাটার সৌন্দর্য উপভোগ করছে। আচমকা গাড়ি ব্রেক করাতে নীলার দৃষ্টিতে ব্যাঘাত সৃষ্টি হল। সে পাশ ফিরে ড্রাইভিং সিটে বসা সাদিদের মুখপানে তাকাল। তার নীরব দৃষ্টি যেন বলে দিচ্ছে এখানে কেন থামিয়েছেন। সাদিদ নিঃশব্দে গাড়ি থেকে নেমে গেল। নীলার পাশের দরজাটা খুলে দিয়ে কথা নেই বার্তা নেই তাকে কোলে তুলে নিল। আরে আরে কি করছেন কি? কোলে নিচ্ছেন কেন? সাদিদ প্রত্যুত্তর জানাল না। চুপচাপ নীলাকে কোলে নিয়েই গাড়ির পিছনের দরজাটা খুলল। নিজে প্রথমে সিটে বসে নীলাকে তার কোলে বসাল। নীলা যেন নীরব দর্শক। এই ছেলের হুটহাট কর্মকাণ্ড তার এখনো মাথায় আসে না। নীলাকে কপাল কুঁচকে রাখতে দেখে সাদিদ নিচের ঠোঁট কামড়ে ধরল। এক হাতে নীলার কোমর পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরল। আরেকটা হাত নীলার ঘাড়ে রাখল। এতক্ষণ নীলা কিছু বুঝে উঠতে না পারলেও এখন যেন বুঝার আর বাকি নেই। সাদিদের ওই চোখজোড়াই যেন নীলাকে তার উত্তর দিয়ে দিচ্ছে। সাদিদের মনোভাব বুঝে উঠতে পেরে নীলা সরে যেতে চাইল। কিন্তু সাদিদ কি নিজের পাওয়া না বুঝে এত সহজে ছাড়বে? নীলার খোলা চুলগুলোকে আলতো হাতে মুঠো করে সাদিদ অধরজোড়া মিলিয়ে নিল। নীলা ক্রমশ শিহরিত হয়ে সাদিদের পিঠ আঁকড়ে ধরতে চাইল।
নিস্তব্ধ সড়কে যেন শুধু একজোড়া দম্পতির উষ্ণ নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসতে লাগল। সাদিদের তৃষ্ণা যেন থামবার নাম নেই, এই রমণীর সান্নিধ্যে আসলে যেন তার পিপাসা শুধু বাড়তেই থাকে। শুধু যেন আরও চাই, আরও চাই। নীলার শ্বাস আটকে আসছে। তাই দম ফেলার জন্য সাদিদকে মৃদুভাবে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে। সাদিদের যেন এবার রাগ লাগল। এই মেয়েটা সবসময় এমন করে। নিজে তো কখনো আগ বাড়িয়ে কাছে আসেই না, যখন সাদিদ কাছে টেনে নিতে চায় তখনও তার যৎসব বাধা। তাই কিছুটা রাগ নিয়েই সে নীলার ঠোঁটে জোরে কামড় বসাল। তারপর এক ধাক্কায় দূরে ঠেলে দিল। নীলার ঠোঁট একদিকে জ্বলছে আর অপরদিকে সাদিদের এই রাগ। সে কিছুক্ষণ ড্যাবড্যাব করে তাকিয়ে থাকল। অতঃপর সম্পূর্ণ ঘটনা বুঝতে পেরে আর কষ্ট পেল না, নিঃশব্দে হেসে সাদিদের গা ঘেঁষে বসল। সাদিদ তাকাল না পর্যন্ত, বরং একটু সরে বসল। নীলার এই মুহূর্তে চরম হাসি পাচ্ছে। সাদিদের এই ছোট্ট রাগভিমানগুলো নীলার বড্ড কিউট লাগে। ইচ্ছে করে গালগুলো জোরে টেনে দিতে, কিন্তু এখন এমনটা করলে হিতে বিপরীত হতে পারে। তাই নিজের মধ্যকার ইচ্ছেকে দমন করে আবারও সাদিদের পাশে বসল। সাদিদ এবার রাগ সামলাতে না পেরে গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে লাগল। নীলা দ্রুত তার হাত চেপে ধরল। সাদিদ রাগী দৃষ্টি নিয়ে তাকাতেই সে একটা শুকনো ঢুক গিলল। ভয় কাচুমাচু হয়ে সাদিদের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখল। সবটুকুই যেন সাদিদের রাগ ভাঙানোর নিনজা টেকনিক। কিন্তু সাদিদ এইসবের ধার ধারল না, আবারও হাত ছাড়িয়ে নিল। সবসময় এইসব ভালো লাগে না, আর সবসময় এসব সহ্য করার মুডও থাকে না। ভালোবেসে কাছে টানলে যদি ছুটাছুটি শুরু করে এমনটা সহ্য হয়? তাও যদি সেটা নিজের বিয়ে করা বউ? নীলা বুঝতে পারল পরিস্থিতি এবার বেশ গরম। তাই এদিক ওদিক তাকিয়ে বুদ্ধি বাহির করার চেষ্টা করছে। কি করা যায়? আউচ! আমার ঠোঁট ব্যথা করছে। বোধহয় রক্তও বের হচ্ছে। সাদিদ দ্রুত নীলার দিকে তাকাল। রাগ এখনো বজায় রেখেছে, তাই নিজের তীক্ষ্ণ চোখে সম্পূর্ণ ঠোঁট পরখ করল। অতঃপর রক্ত না দেখে নীলার অগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাদিদ আবারও ঘাড় ঘুরিয়ে ফেলাতে নীলা এবার অভিযোগের কণ্ঠে বলল, আমি ব্যথা পাচ্ছি। খুব জ্বলছে। জ্বলার জন্যই দেওয়া হয়েছে। ঈষৎ কি নিষ্ঠুর! সাদিদ নীলার বাহু শক্ত করে ধরে হেঁচকা টান দিল, কিছুটা গম্ভীর মিশ্রিত রাগী কণ্ঠে বলে উঠল, আর তুমি? তুমি নিজে কি সবসময় এসব ভালো লাগে? তুমি আমার স্ত্রী না? তাহলে আমার চাওয়া পাওয়া তোমাকে বুঝতে হবে না? কেন সবসময় আমিই কাছে আসব? তুমি আসলে সমস্যাটা কোথায়? একবারও তো নিজে কাছে এসে দেখ না। উল্টো আমি যখন কাছে টানি তুমি এইসব শুরু করো। সবসময় কি একরকম মনোভাব থাকে? তোমার এইসব বোঝা উচিত না? সাদিদ নিজের বাক্যটুকু সম্পূর্ণ করেই নীলাকে আবারও ধাক্কা দিল, আর বিড়বিড় করে বলল, পাষাণ একটা। নীলা নিচু স্বরটা শুনতে পেল। তখন তাল সামলাতে না পেরে গাড়ির দরজায় হালকা লেগেছে। ব্যথাও খানিকটা পেয়েছে, কিন্তু আপাতত কোনো ব্যথা গায়ে লাগছে না। মনে যে ব্যথা সাদিদ তৈরি করেছে তার সামনে এগুলো খুব সামান্য। সাদিদের থেকে এইসব শুনে নীলার কষ্টে বুকটা ফাটছে। হ্যাঁ, সে একটু অবুঝ, অনেকটা লজ্জায় মিয়ে থাকে। তাই কখনো নিজে থেকে সাদিদের কাছে এগিয়ে যেতে পারে না।
সাদিদ তো সবসময় বুঝে তার না বলা কথাগুলো। তাহলে আজ কি হলো? কান্নাগুলো এসে গলায় দলা পাকাচ্ছে। আর নীলা সর্বোচ্চ চেষ্টা করে সেগুলাকে আটকে রাখার প্রয়াসে ব্যস্ত, কিন্তু বেশিক্ষণ পারল না। গাল বেয়ে টুপটুপ করে অশ্রুকণা ঝরতে লাগল। সাদিদের এদিকে খেয়াল নেই, সে চোখ বন্ধ করে ইতিমধ্যে সিটে হেলান দিয়েছে। প্রাণপাখিটার সাথে রাগ দেখিয়ে সে নিজেও পড়ছে। চোখ বন্ধ থাকাতে নীলার ব্যথাটুকুও দেখতে পায়নি, নতুবা হয়তো এতক্ষণে অস্থির হয়ে পড়ত। সাদিদ অভিমান করেছে, তাই নীলাও যদি এখন অভিমানের পর্ব নিয়ে বসে থাকে সেটা কি ঠিক হবে? কখনোই নয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মানভিমান অবশ্যই হবে, তাই বলে একজনে রাগ করলে অপরজনকে তখন পানি হতে হয়, নতুবা ছোট্ট একটা বিষয় বৃহৎ আকারে গিয়ে দাঁড়ায়। নীলাও তাই করল। চুপচাপ সাদিদের কাছে গিয়ে তার বুকে মাথা রাখল। সাদিদ সাথে সাথেই চোখ খুলে তাকাল। নীলা কান্নারুদ্ধ কণ্ঠে বলে উঠল, প্লিজ আপনার বুকটায় একটু মাথা রাখি। আমার নিজের বুকটা বড্ড ব্যথা করছে। সাদিদের সব রাগ যেন মুহূর্তেই পানি হল। দুই হাতে নীলাকে আঁকড়ে নিল। চোখে মুখে অগণিত আদর দিল। আদর দিতে দিতে যেন এক প্রকার হাঁপিয়ে যাওয়ার অবস্থা। তারপরও যেন প্রিয়তমার কষ্টগুলোকে একাকাশ ভালোবাসা দিয়ে দূর করতে চাইছে। এতক্ষণ কান্না আটকে রাখতে পারলেও এখন যেন সাদিদের ভালোবাসা পেয়ে সেটা আর সম্ভব হল না। নীলা ডুকরে কান্না করে উঠল। সাদিদ তার কপালে চুমু খেয়ে বুকে আগলে নিল। শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, হুশ, একদম কান্না নয়। কিন্তু চোখের পানি কি আর এসব মানে? নীলার কান্না থামছে না দেখে সাদিদ এবার আকুতিভরা কণ্ঠে বলল, প্লিজ যান, আর কান্না নয়। আমি সরি বলছি, এভাবে রাগ দেখানোটা আমার ঠিক হয়নি। এবার চুপ করো। তোমার কান্না আমার সহ্য হয় না পাখি। ধীরে ধীরে নীলার কান্নার বেগ কমে গেল। সে নিজেও নিচু স্বরে সাদিদের বুকে নাক ঘষে বলল, আমিও সরি। আপনি আর রাগ করে থাকবেন না। সাদিদ হাসল। নীলার মাথায় চুমু দিয়ে বলল, আচ্ছা রাগ করব না। কিন্তু পাখি এবার কিন্তু আমি সিরিয়াসলি বলছি, তাই মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাকে ভালোবাসি। এটাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই, তারপরও মানুষ হিসেবে সবারই কিছু চাহিদা রয়েছে। আর স্বামী হিসেবে তোমার কাছে অবশ্যই আমি কিছু আশা করি, এখন না হয় ঠিক আছে। কিন্তু বাবা আসার পর যখন তোমাকে আমার কাছে নিয়ে যাব তখন? সারাদিন ব্যস্ততায় কাটিয়ে সবসময় হয়তো মনমেজাজ ঠিক নাও থাকতে পারে। তখন যদি তোমাকে আমার প্রয়োজন হয়, একান্ত কাছে চাই, আর সেই সময় যদি তুমি এমনটা করো আমার মাথা কি ঠিক থাকবে? হয়তো বা রাগ দেখাবো না, কিন্তু যদি দেখায় তাহলে কষ্টটা কে পাবে? একদিকে তুমিও পাবে, আরেকদিকে আমিও পাব। তাই আজ বাধ্য হয়ে এই কথাগুলো বলছি। তুমি যদি মাঝে মধ্যে এমনটা করতে তাহলে আমি হয়তো বলতাম না, কিন্তু তুমি এই কাজটা সব সময় করো। সাদিদ এবার থামল। নিচে তাকাতেই নীলাকে নতজানু হতে দেখল, অর্থাৎ সে নিজের সবসময়কার কথাগুলো ভেবেই অনুতপ্ত হচ্ছে। সাদিদ ছোট্ট একটা শ্বাস টানল। তারপর নীলার মাথায় হাত বুলাতে বুলাতে আবারও বলল,
পাখি, তুমি আমার অর্ধাঙ্গিনী। জীবনপথের সবটুকু পথ আমি তোমাকে নিয়েই পাড়ি দিতে চাই। তাই একদিনের প্রসঙ্গ হলে হয়তো বা এভাবে বললাম না, কিন্তু এখন বলতে হচ্ছে, কেননা তুমি এখনো বড্ড অবুঝ। সবগুলো মানতে পারলেও কিছু কিছু হয়তো আমার তোমাকে বলে দেওয়া উচিত, যেগুলো তুমি চেষ্টা করলেই শুধরিয়ে নিতে পারবে। মেয়েরা বরাবরই ছেলেদের তুলনায় লাজুক হয়। সেই জায়গায় তো আমার বউ আরো এক ধাপ এগিয়ে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। চুপচাপ যা বলছি শুনো। কথা না বুঝে কথা বললে মাইর দিব। হুহ, মাইর? মামার বাড়ির আবদার? না গো সুন্দরী, আপনার জামাইয়ের আবদার। এখন আরেকটা কথা বলে বাধা দিলেও মেরে তক্তা বানাবো। নীলার আর সাহসে কুলালো না কিছু বলার। এই ছেলের বিশ্বাস নেই। সাদিদ তাকে চুপসে যেতে দেখে ঠোঁট কামড়ে হাসি আটকাল। কিন্তু এই মুহূর্তে তাকে সবটা বুঝিয়ে বলা উচিত। তাই আবারও বলল, তাই বলছি লজ্জা অবশ্যই পাবে, কিন্তু তাই বলে সবসময় যে লজ্জাকেই প্রাধান্য দিবে এটা তো ঠিক নয়। আমি তোমার স্বামী। তাই দিন শেষে আমারও কিছু চাওয়া আছে, যেগুলো পূরণ করার জন্য দিন শেষে অবশ্যই আমি তোমার কাছেই আসব। তখন যদি তুমি নিজের এই অবুঝপনায় আমাকে দূরে সরিয়ে দাও, সমসময় কি আমি মেনে নিতে পারব? মানুষ হিসেবে রাগ তো সবারই রয়েছে। তাই আমারও হয়তো বা রাগ লাগবে, তখন তোমার সাথে আজকের মতো খারাপ ব্যবহার করে ফেলব, যেটা আমি কখনো চাই না। আমি বরাবরই চেষ্টা করব এমনটা কখনো না করার। কিন্তু স্ত্রী হিসেবে তোমারও তো কিছু দায়িত্ব রয়েছে। স্বামী স্ত্রী যদি দায়িত্বটা ভাগাভাগি করে নেই তাহলেই না সংসারটা সুখের হবে। তাই নয় কি? আর তাছাড়া আরেকটা কথা কি জানো? স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক। তাই যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা সময় থাকতেই নিজেদের মধ্যে ঠিক করে নেওয়া উচিত, যেন কখনো সেই সমস্যা সমাধানের সঙ্গী হিসেবে তৃতীয় পক্ষ না আসতে পারে। বুঝেছেন মহারানী? নীলা মাথা উপর নিচ করল। অর্থাৎ এমনটাই, সাদিদ যেমন তার দিকটা খেয়াল করে, নীলাও সবসময় না পারুক, কিন্তু সাদিদের দিকটা খেয়াল করার চেষ্টা করা তার অবশ্যই উচিত। আর আজ না হোক কাল তৃতীয় পক্ষের উপস্থিতি যে ঘটবে না সেটা কে বলতে পারে? তাই সময় থাকতেই নিজেদের সমস্যা একে অপরের সহায়তায় মিটিয়ে ফেলা উচিত। সাদিদ মৃদু হাসল। নীলাকে বুকে চেপে ধরে বলল, এই তো আমার পাখিটা বুঝে গিয়েছে। এখন দেখি ঠোঁটটা। আহ, লাল হয়ে রয়েছে। এখনো ব্যথা আছে? বেশি না, অল্প। সাদিদ হাসল। আলতো করে ঠোঁটটা ছুঁয়ে দিল। বরাবরের ন্যায় বলল, ব্যথাটুকু শুষে নিয়েছি, আর যন্ত্রণা হবে না। নীলা হেসে ফেলল। সাদিদও মৃদু হাসল। সাদিদ তাকে আবারও বুকে আগলে নিয়ে ক্ষণিকের জন্য আখিদয় বন্ধ করল। একটু অবুঝ, একটু চঞ্চল, কিন্তু দিন শেষে যেন এই মেয়েটাতেই যেন সাদিদ প্রশান্তি খুঁজে পায়। আর সে এটাতেই খুশি, আর সারা জীবন যেন তার মধ্যেই প্রশান্তি অনুভব করতে পারে, এমনটাই নিজের কাছে তার একমাত্র চাওয়া। পদ্মলয়ার ডাইনিং টেবিলে আজ উৎসবমুখর পরিবেশ। কেননা দুই পরিবারের প্রত্যেকটি সদস্য যে আজ এখানে উপস্থিত। নরমালি খাবার টেবিলে কথা বলা নিষেধ হলেও তারা যেন আজ সেটাই বেশি করে করছে। বুঝলেন বিআই সাব, নিজেকে এক প্রকার ভিলেন ভিলেন মনে হয়েছিল।
সব জায়গায় বাপ গিয়ে ছেলের বিয়ের তদারকি করলেও আমার ক্ষেত্রে আমি ছেলের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। তাই তো সবকিছু কোনোভাবে মিটিয়ে দিয়ে দেশে আসলাম। এখন শান্তি। আরিফ মাহমুদ ঠোঁটের কোণ সরু করে নিঃশব্দে তার কথাতে সম্মতি জানালেন। এই মানুষগুলোকে তার বড্ড পছন্দ। কেমন অল্পতেই আপন মনে করে অকপটে সব বলে দেয়। এটা তুমি একেবারে ঠিক করেছ শাহেদের বাবা। নতুবা ছেলের বউকে ঘরে তুলতে পারছি না। আমার কি আর এভাবে ভালো লাগে? কথাটুকু বলেই শায়লা রহমান যেন মুখে এক আকাশ হতাশা ঢেলে নিয়ে এলেন। আর অপরদিকে নীলা পারছে না এখান থেকে দৌড়ে পালাতে। আগে যদি জানতো এখানে আসলে এইরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তাহলে সে এখানে আসার থেকে 10 হাত দূরত্ব বজায় রাখত। সে আর চোখে একবার সামনে বসা সাদিদের দিকে তাকাল। কেমন নির্লজ্জের মতো ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে গাপুস গুপুস খেয়ে যাচ্ছে। আর এদিকে নীলার হাল পুরোপুরি বেহাল। পাপা, এইটা খাবো। বাবা, এটা তুমি খেতে পারবে না, একটু ঝাল। না খাবো। জেদ করে না বাবা। পরে ঝালের চুটে কান্না করবে। না খাবো। শাহেদ কিছুটা অসহায় দৃষ্টিতে ছেলের মুখপানে তাকিয়ে রয়েছে। আর সাদমান ইতিমধ্যে গুলুমলু গালগুলো ফুলিয়ে বেটে চোখে চিকেন রেজালার দিকে তাকিয়ে রয়েছে। তার ভাবভঙ্গিতে পুরোপুরি স্পষ্ট সে এটা খাবেই। নিধির চোখের চাহনিতেও অসহায়ত্ব ভরপুর। এই ছেলে যে পরিমাণ জেদি, একবার যেহেতু বলেছে এটা খাবে মানে এটাই খাবে। এখন সমস্ত পৃথিবীর সবকিছু তার সামনে এনে দিল এও সে এইটা ছুঁয়েও দেখবে না। কিন্তু নিধির জেদিতে সমস্যা নেই। সমস্যা তো সৃষ্টি হবে খাওয়ার পরে। ঝাল এই ছেলে মোটেই খায় না। সাদিদ দুইজনের অবস্থা দেখে ঈষৎ হাসল। মা বাবা যতই স্ট্রং হোক না কেন সন্তানের সামনে আসলেই যেন তারা ফিকে পড়ে যায়। বাবা এটাই খাবে? হ্যাঁ, এই লালটা। তাহলে আর কি করার ভাবিমণি, তাহলে এক কাজ করো, একটু পোলায়ের সাথে মাখিয়ে ঝোলগুলো মুছিয়ে তারপর দিয়ে দাও। তাহলে হয়তো আর ততটা ঝাল লাগবে না। সাদিদের কথাতে যেন নিধির প্রাণ ফিরে এলো। এই ছেলে সামনে থাকলে তার সবকিছু কমে আসে। এমনকি বুদ্ধিটাও। সে চটজলদি ভালো করে ভাতের সাথে মাখিয়ে ঝোলছাড়া চিকেনটা সাদমানকে দিয়ে দিল। কিন্তু বেচারা একটু খেয়েই প্লেট দূরে ঠেলে দিল। মজা না মা, এইটা খাবো। টেবিলের সবাই এবার একত্রে হেসে ফেলল। সাদমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে। তার ভাবভঙ্গিতে প্রবল জিজ্ঞাসাবোধ দৃষ্টি। নিধি এবার ফালুদার প্লেট থেকে অল্প একটু নিয়ে তাকে দিল। এটাও 2 চামচ খেয়ে সে আর খাবে না। সে এবার মিষ্টি দই খাবে। নিধি হাসিমুখেই অল্প একটু দিল। এই ছেলেটা খাওয়া নিয়ে বরাবরই এমন করে। এমন একটা ভাব নিয়ে খাবার চাইবে যেন সে এটা মহাখুশিতে খেয়ে ফেলবে, কিন্তু খাওয়ার সময় ঠুস। সবার টুকটাক কথাবার্তা আর হাসাহাসির মধ্যেই খাওয়ার পর্ব শেষ হল। সবাই এবার বসার ঘরে এসেছে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার জন্য। যার কারণেই আজ নীলাদের এমন তাড়া দিয়ে পদ্মালায় আনা হয়েছে। তাহলে যা বলার জন্য এত তাড়াহুড়ো? বেআই, এবার যত দ্রুত সম্ভব সাদি আর নীলা মায়ের বিয়েটা সম্পূর্ণ করতে চাই। আমি তো আজ বললে আজই রাজি। ভাই, এমনটা তো আর হয় না। ছোট মেয়ে আমার, বড্ড আদরের। অনেক আশা রয়েছে। আরে আরে, বেআই দেখি মন খারাপ করে বসলেন। আমি তো একটু ঠাট্টা করছিলাম। বিয়ে বাড়িতে যদি হাসি ঠাট্টা না হয় সেটা কেমন বিয়ে বাড়ি?
কিন্তু তাই বলে কিন্তু বেশি দেরি করতে পারবো না, ছেলের বউকে যত দ্রুত সম্ভব বাড়িতে তুলতে চাই। কি রে মামুনি, তুই কি বলিস? না মানে, আমি যাই। একটু রান্না ঘরে কাজ আছে আর কি। নীলা দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। সাদিদ সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল। তার প্রাণপাখি যে লজ্জায় মরে যাচ্ছে সেটা সে ভালোই বুঝতে পারছে। উপস্থিত সবাইও নীলার এমন পালিয়ে যাওয়া ধরতে পারল। তারা হাসতে হাসতেই বাদবাকি কথাবার্তা এগিয়ে নিতে লাগল। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে, কিন্তু এখনো বসার ঘরে আলোচনা চলছে। নিধি এতক্ষণ সেখানে উপস্থিত থাকলেও এবার উঠে কিচেনে চলে আসল। তার পিছু পিছু নীলাও চলে আসল। সে যতই তাদের মধ্যে থেকে দূরে থাকতে চায় তাকে যেন ততই এনে টেনে বসিয়ে রাখা হয়। এটা কি ঠিক? তারা কি বুঝে না নীলা এসবে প্রচুর লজ্জা পাচ্ছে? নীলাকে কিচেনে দেখে নিধি হালকা হাসল, হাসি মুখেই বলে উঠল, তুইও চলে এলি যে? তাহলে আর কি করব? সেখানে বসে থাকতে থাকতে আমার কান গরম হয়ে যাচ্ছিল। কি সব বলে যাচ্ছে তারা? নিধি তার কথায় আবারও হাসল। তারপর চুলায় পাতিল বসিয়ে সবার জন্য কফি বসালো। আর সাথে হালকা নাস্তার আয়োজন। নীলাও তাকে টুকিটাকি হেল্প করল। তারা কফি আর নাস্তা নিয়ে বসার ঘরে আসতেই নীলা সাদিদের জায়গাটা ফাঁকা দেখল। এইটুকু সময়ের মধ্যে আবার কোথায় গেল? নীলার দৃষ্টি অনুসরণ করে শায়লা রহমান হাস্যরত কণ্ঠে বলল, তার ইম্পর্ট্যান্ট কল এসেছে। তুই বরং কফিটা নিয়ে উপরে চলে যা। সাদি হয়তো রুমেই আছে। ঈশ্বর, সবাই মিলে আজ কি শুরু করেছে? নীলাকে বারবার এমন সব পরিস্থিতিতে ফেলে তারা কি মজা পাচ্ছে তারাই ভালো জানে। নীলা মাথা নিচু করে মা বাবার দিকে তাকাল। তারাও মিটমিটিয়ে হাসছে। নীলাকে এখনো ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে শায়লা রহমান আবারও বলে উঠলেন, কি রে, ঠান্ডা হয়ে গেলে যাবি নাকি? যা। নীলা আর কথা বাড়াল না। চুপচাপ কফি মগটা আর সামান্য পেঁয়াজু, চিকেন চপ নিয়ে 2 তলায় হাঁটা ধরল। সাদিদের রুমের সামনে আসতেই তার নাগাল পাওয়া গেল। সে ফোনও ব্যস্ত। নীলা কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকল। কিন্তু সাদিদের অবস্থার পরিবর্তন না দেখে দরজায় হালকা আওয়াজে নক করল। কাম ইন। সাদিদ আরও কিছু মুহূর্ত ফোনে ব্যয় করে ফোনটা রাখল। নীলাকে এখনো দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল। এটা কি অন্য কারো বাড়ি? মানে, অন্য কারো রুম? মানে, ধুর, খালি মানে করে। তাহলে কি করব? না বুঝলে তো প্রশ্ন করতেই হবে। সাদিদ এবার ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নীলার দিকে এগিয়ে আসল। কফি মোটামুটি ঠান্ডার দিকে চলে যাচ্ছে। আর একটু পরে খেলে হয়তো কোল্ড কফি হিসেবে খেতে হবে, তাই সাদিদ ট্রে থেকে কফি মগটা নিয়ে তাতে চুমুক বসাল। তারপর বলে উঠল, আরে বোকা মেয়ে, এটা তো তোমার বাড়ি। আর এই রুমটাও তোমার। তাহলে নিজের ঘরে এসে দরজায় নক করতে হয়? আর কখনো যেন এমনটা না দেখি। এখনো তো হয়নি। মানে? এখন কিন্তু আপনি মানে করছেন। কেননা তোমার বোকা মাথাতে সারাক্ষণ বোকা বোকা প্রশ্ন ঘুরঘুর করে। তাই মানে বলতেই হয়। এখন বলো, তখন কি যেন বলছিলে? মানে এখনো হয়নি। বিয়ের পর থেকে না, এমনটা বললে ঠিক হবে? বেশি না,
শুধু একটা থাপ্পড় দিব, তাহলেই সব হুড় হুড় করে মাথায় চলে আসবে, আর মাথাটাও ঠিকঠাক কাজ করবে। খুব খারাপ আপনি, প্রচণ্ড খারাপ। নীলাকে গাল ফুলাতে দেখে সাদিদ তার কাঁধে হাত রাখল, টেনে বুকে নিয়ে এসে বলল, এত অভিমান কই থেকে আসে? জানি না। তাহলে কি জানো? কিছু জানি না। সাদিদ নিঃশব্দে মৃদু হাসল। নিজে কফি মগে এক চুমুক দিয়ে সেটা নীলার মুখের সামনে ধরল। নীলা অভিমানিনীর রূপ ধারণ করে সাথে সাথেই নাকচ করল। নাও, আপনি খান। আমি খাব না। পাখি, ভালোই ভালোই লাস্টবার বলছি। এরপর কিন্তু অন্যভাবে খাওয়াব। নীলা বিস্ফোরিত চোখে তাকাল। সাদিদের ঠোঁট কামড়ানো দেখে তার আর বুঝার বাকি নেই এই ছেলের দুষ্টুমি ফন্দি। খারাপ লোক একটা। রাগক্ষোভ কিছুই দেখাতে দেয় না। নীলার বিড়বিড়িয়ে বলাটা সাদিদ অল্পস্বল্প শুনে নিল, তারপরও কিছু বলল না। চুপচাপ নীলার মুখের সামনে কফি মগটা ধরল। নীলা এবার আর না করল না, খানিকটা অভিমান নিয়েই কফি মগে ঠোঁট স্পর্শ করল। নতুবা এই ছেলের বিশ্বাস নেই, একেবারে অসভ্যের এক শেষ। দুইজনে কফিটুকু শেষ করতেই সাদিদ নীলাকে টেনে কাছে আনল। চিবুকে হাত রেখে মুখটা উপরে তুলে বলল, অল্পতেই এত অভিমান করলে চলে? সন্তানেরা নাকি মা বাবার জিন পায়, অর্থাৎ আমাদের আচার আচরণ সবকিছু তাদের মধ্যে প্রতিফলিত হবে। আমি তো ভীষণ টেনশনে রয়েছি। তোমার এই বদভ্যেস না জানি আমাদের ছেলেমেয়েদের উপরে কি প্রভাব ফেলবে? নীলা কনুই দিয়ে জোরে সাদিদের বুকে খোঁচা দিল। উঠে আসতে নিলেই সাদিদ তাকে টান দিল। নীলা তারপরও ছুটে চলে আসতে চাইলে সাদিদ এবার তাকে বিছানার সাথে চেপে ধরে তার উপর আধশোয়া হল। ঈষৎ ছোট্ট একটা শরীরে কি জোর! কিন্তু যখন জোরের প্রয়োজন হয় তখন এসব কোথায় থাকে? তখন তো পুরো চুপসে যাও। ছি, অসভ্য লোক! ছাড়ুন বলছি, সবসময় যত অশ্লীল কথাবার্তা। অশ্লীলের কি দেখলে? সত্যিটাই তো বললাম। আসছে আমার সত্যবাদী। ছাড়ুন বলছি, নতুবা কামড়ে দিব। নীলা তারপরও জোর দেখাতে চাইলে সাদিদ ঠোঁট চেপে ধরে হাসল। সে ভালো করেই জানে নীলাকে কিভাবে 1 মিনিটে আয়ত্তে আনিয়ে নেওয়া যায়। সে নীলার হাত দুটো আরেকটু শক্ত করে বিছানায় ধরে তার মুখোমুখি হল। এক পলক নীলার লাল নাকটার দিকে তাকিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। গলায় সাদিদের রুক্ষ ঠোঁটের ছোঁয়া পড়তেই নীলা দমে যেতে লাগল। একসময় তার নড়াচড়া একদমই বন্ধ হয়ে গেল, শুধু থেকে থেকে কেঁপে উঠতে লাগল। সাদিদ নীলার অবস্থা বুঝতে পেরে গলায় মুখ রেখে ঠোঁটের কোণ সরু করল, তারপর আরও একবার দীর্ঘ একটা চুমু খেয়ে মুখ সরিয়ে আনল। নীলার লাল নাকটা হালকা টিপে দিয়ে বলল, যা পারো না তা কেন দেখাতে চাও? খারাপ লোক। সমস্যা নেই। তোমার বড়ই। সাদিদ বালিশ ছাড়াই বিছানায় মাথা রেখে নীলাকে তার বুকের ডানপাশে আনল। অতঃপর সামান্য গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি কোনোভাবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা নিয়ে সন্দেহ রয়েছে? নাকি আমাদের বিয়েটা তো আমার কাছে পুরোপুরি স্বীকৃতি পায়নি? লোক দেখানো বিয়েই কি আসল বিয়ে? কি বলছেন আপনি এসব? আমি কখন এমনটা মনে করলাম? তাহলে কিছুক্ষণ আগে কেন বললে আগে বিয়েটা হোক, তারপরে সবকিছু? আরে আমি কি একটা বললাম আর আপনি কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন? জানি না পাখি, কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারিনি। বিশ্বাস করুন,
আমি এত সব চিন্তা করে বলিনি, শুধু বলার সময়ে বলে ফেলেছি। আর আমি বললেই কি আমাদের সম্পর্কের নাম পরিবর্তন হয়ে যাবে? আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে, এটা যেমন সত্য, তেমনিভাবে আমি আপনাকে ভালোবাসি, এটাও চরম সত্য। কিন্তু কেউ বুঝে না। সাদিদের ঠোঁটের কোণ এবার বিস্তৃত হল। নীলার কপালের একপাশে ভালোবাসার আদর দিয়ে নিজেও বলে উঠল, কিন্তু আমি কিন্তু বাসি না। নীলা সঙ্গে সঙ্গেই চোখ তুলে উপরে তাকাতেই সাদিদ নিজের নাকটা তার নাকে ঘষা দিয়ে বলে উঠল, বরং অনেকটাই বেশি ভালোবাসি। হয়তো বা সমুদ্রের চেয়েও গভীর, আকাশের থেকেও বিশাল, যার দৈর্ঘ্য প্রস্থ। চলবে।